নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। নমস্কার। সকলে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেক ক্লাসটা আমরা শুরু করব স্বামীজির প্রণাম মন্ত্র দিয়ে। তো আগে প্রণাম মন্ত্র হয়ে যাক। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো আচ্ছা, প্রথম ক্লাসে একটু পরিচয় হওয়াটাই ভালো, তাই না? প্রত্যেকের পরিচয় করে নেওয়া দরকার। আর প্রত্যেকের মানে এই কোর্সে কিভাবে যুক্ত হলেন, বা যেহেতু এটা আমাদের চ্যান্টিং ক্লাস, তো সংস্কৃত বিষয়ে কারোর কিছু জানা আছে কিনা, কারোর সেরকম ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তো প্রত্যেকে জানাবেন, ঠিক আছে? এক এক করে, বা বর্তমানে এখন কি করছেন, সামান্য পরিচয় প্রত্যেকে জানাবেন আজকে। আর প্রত্যেকে যখন পরিচয় দেবেন, আমি আশা রাখবো প্রত্যেকে ভিডিওটা অন করেই পরিচয় দেবেন। কেননা আসলে কি হবে, মানে এই অনলাইনের যুগে পরবর্তীকালে আমরা মানে কেউ কাউকে চিনতে পারবো না। হয়তো পাশাপাশি আছি, দাঁড়িয়ে আছি কোথাও, সামনাসামনি আছি, কিন্তু আমি যে পড়িয়েছি, আপনারা পড়েছেন, দুপক্ষে কেউ কাউকে চিনতে পারবে না। অ্যাটলিস্ট একটা মুখ চেনাচিনি থাকবে প্রথম ক্লাসে। এবং এরপর থেকে যত ক্লাস, যে ক্লাসগুলো হবে সেখানে ভিডিও অন করাটা বাধ্যতামূলক না। সেটা আমার ক্ষেত্রেও না, আপনাদের ক্ষেত্রেও না। আপনারা আজকে প্রথম ক্লাসে ভিডিও অন করবেন সময়, আর পরবর্তীকালে একেবারে লাস্ট এক্সামের সময়, ঠিক আছে? তার মাঝখানে, মানে প্রথম ক্লাস আর শেষ ক্লাস এক্সাম, তার মাঝখানে আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি প্রথম থেকে আচ্ছা, বাকিরা মানে মিউট করে রাখবেন। প্রথমেই অর্পিতা রানা। অর্পিতা রানা, প্রেজেন্ট আছেন এখানে? হ্যাঁ স্যার আছে। একটা সমস্যা যেটা একটু বলে দিই, অনেকে হচ্ছে মানে পার্টিকুলার যে নাম আছে সেই নামে জয়েন হন না, যে নামে আমাদের ওখানে এনরোল করা আছে। অনেকে হয়তো অন্য কারোর অ্যাকাউন্ট থেকে বা অ্যাকাউন্ট জয়েন হতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে নামটা আলাদা দেখাবে। তো সেক্ষেত্রে একটু আমি যে নামটা ডাকবো, নামটা পার্টিকুলার বলে দেবেন যে আমি এনরোল হয়েছি এই নাম, ঠিক আছে? আসলে ওইটা হয়তো মানে আমরা মানে অ্যাডমিট হয়েছি এক নামে আর জয়েন হচ্ছি অন্য এক নামে, অন্যের অ্যাকাউন্ট থেকে, অন্যের ফোন থেকে। তো সেক্ষেত্রে এটা একটা সমস্যা হতে পারে, ওটা জানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, প্রথমে অর্পিতা রানা। হ্যাঁ বলুন। নমস্কার। আমার পরিচয় সবার শেষে হবে, ঠিক আছে? আগে আপনাদের পরিচয় হয়ে যাবে। হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, এটা একটা বড় সমস্যা, অনলাইনের যুগে একটা বড় সমস্যা নেটওয়ার্ক। ঠিক আছে, আপনার এখন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু আপনি রাখুন, পরে আসছে। আচ্ছা নেক্সট, বিশ্বজিৎ তালুকদার। বিশ্বজিৎ তালুকদার। স্যার নমস্কার। স্যার নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। স্যার আমার নাম বিশ্বজিৎ তালুকদার, আমি থাকি টালিগঞ্জে। আচ্ছা, বাই কলেজে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আর আমার অল্প অল্প একটুখানি সংস্কৃতের উপরে একটাই মানে একটু জানি আর কি, সংস্কৃত অল্প অল্প, ঠিক আছে? আচ্ছা, ওটা তো আমাদের প্রত্যেকে সেই ক্লাস 7 8 আমরা পড়েছি। আচ্ছা তারপরে না না, আমি
আমি গোলপাক রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, ওখানে আমি একটা ছোট ক্লাস করেছিলাম অনেক, কিন্তু তারপর কন্টিনিউ করতে পারিনি আর কি ক্লাসটা। ও, আচ্ছা, তো ওখানে কিসের ক্লাস করেছিলেন, মানে কি ভাষা? ওখানে করেছিলাম, হ্যাঁ, না না, ফাংশনাল সংস্কৃত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই মানে এই ক্লাসের সাথে যুক্ত হলেন কিভাবে, মানে কিভাবে খোঁজ খবর পেলেন? এটা আমি আগের বছরে ওর একটা অ্যাড দেখে আমি কন্ট্যাক্ট করেছিলাম, তারপরে আর করতে পারিনি, মানে তারপরে আর প্রসেস করতে পারিনি, তাই এই বছর প্রসেসটা করলাম আর কি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বেশ। সবাই মিলে চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ। 4 মাসের কোর্স, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, চন্দনা ব্যানার্জি। চন্দনা ব্যানার্জি। হ্যাঁ ম্যাডাম, আপনার স্পিকারটা অন করুন। স্পিকারটা অফ আছে ম্যাডাম। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ, আমি কসবা থেকে বলছি। আচ্ছা, বলুন বলুন। আমি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সঙ্গে যুক্ত, কিন্তু সংস্কৃত নিয়ে কোনো কোর্স করা আমার হয়নি, ইচ্ছা থাকলেও। কিন্তু গীতায় আমি আগ্রহী এবং বিভিন্ন মন্ত্রোচ্চারণ, মন্ত্রের ব্যাখ্যা, এগুলো নিয়ে আমার আগ্রহ আছে। আচ্ছা আচ্ছা। ঠাকুমা স্বামীজির ভাবাদর্শ আমাকে উদ্বুদ্ধ করে। আর বর্তমানে কি করছেন এখন? বলুন। বলছি, বর্তমানে কি করছেন? আমি হাউস ওয়াইফ, আচ্ছা কিন্তু বিভিন্ন রকম বই পড়া এবং মিশনের সঙ্গে যুক্ত। ওখানে কিছু কোর্স, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবন্দোলন, বেদান্ত, এগুলো করি। আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো। ঠিক আছে, বেশ, আস্তে আস্তে আরো জানা হবে। ঠিক আছে, ক্লাসের মাধ্যমে। ওকে, ঠিক আছে। নেক্সট, জুলি পালুই। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, নমস্কার। আমি জুলি পালুই। আমি নমস্কারটা করতে পারলাম না, আসলে নেটটা একদম স্লো চলছে, সরি। আচ্ছা আর আমি হচ্ছে সংস্কৃতে আমি মাস্টার্স করেছি, প্লাস হচ্ছে এমএড করেছি। তো একটা বর্তমানে চাকরিও পেয়েছিলাম, তো কিছু পার্সোনালি ছেড়ে দিয়েছি। আর এই ইনস্টিটিউটে অনেক বছর থেকেই আমি ক্লাস করছি, অনেক কিছুই বেসিক সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ক্লোজ করেছি, ইংলিশ করেছি, স্বয়ং ব্যাকরণ পানিনিয়ম করলাম বাসুদেব স্যারের সাথে। অনেক কিছুই কোর্স করেছি। আর চ্যান্টিং করতে এই কারণেই যে কোনো ইন্টারভিউতে কোনো শ্লোক যদি পাঠ করতে শোনায় তখন একটু কষ্ট হয়, এই জন্যে সুর লাগবে এই বিষয়। আর গীতার প্রতি প্রচুর ভালো লাগে পাঠ করতে, তো এই জন্যেই আসা। আচ্ছা, সকলে আসলে মানে এখানে বেশিরভাগের আশা করি এসছে। আচ্ছা, সুনীল ব্যানার্জি। হ্যাঁ, স্পিকারটা অফ, ঠিক আছে? আমার স্পিকারটা অন থাকছে সবসময়। আচ্ছা, ওকে ওকে, স্পিকার অফ করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের জুলি ম্যাডাম হচ্ছে, সবাই প্রত্যেক এখানে চ্যান্টিং করতে এসছে, মানে পরবর্তীকালে জীবনের একটা একদম। তো আপনি এসেছেন একেবারে সাক্ষাৎ লৌকিক ফল নিয়ে এসেছেন যে ইন্টারভিউতে আমাকে ঠিকঠাক একটা শ্লোক বলতে হবে, যদি ধরা না। খুব ভালো এটা। আচ্ছা, থাকা হয় কোথায়? আমি থাকি পশ্চিম মেদিনীপুর, খড়গপুরের কাছে। আচ্ছা আচ্ছা, okay. বেশ, ঠিক আছে। নেক্সট, নন্দিনী অধিকারী। হ্যাঁ, নমস্কার। শোনা যাচ্ছে আমার কথা? আমার গলার অবস্থা খুব খারাপ, হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। ঠান্ডা লেগেছে, বড্ড ঠান্ডা লেগেছে। আমি থাকি উত্তরপাড়ায়, আর হিন্দমোটরে একটি প্রাইভেট স্কুল HM এডুকেশন সেন্টারে আমি চাকরি করি, শিক্ষকতা করি। আর কেন এখানে এই চ্যান্টিং কোর্সটা করতে এলাম, এটা যদি বলতে হয় তাহলে মানে প্রথম আমি যে কথাটা বলবো যে আমি সারদা মিশন কলেজে 11-12 পড়েছিলাম, প্লাস আমার নিবেদিতা স্কুলের সাথে, বাগবাজার নিবেদিতা স্কুলের সাথে একটা যোগাযোগ আছে।
যেহেতু বোন ওই স্কুলে পড়তেন, যার ফলে আমারও খুব ভালো পরিচিতি রয়েছে, মানে যোগাযোগ রয়েছে। এবং এই চ্যান্টিংটা, এই সংস্কৃত স্তোত্র পাঠ বা পাঠ মানে কিছু দুটো চারটে কিছু শিখেও ছিলাম, বলেও মানে বলতে ভালোবাসি। এবং যেহেতু শিক্ষকতা করি এবং আমি গানের সাথে যুক্ত, সঙ্গীতের সাথে যুক্ত, তো আমাকে ছাত্রছাত্রীদের শেখাতেও হয়। তো তখন আমার মনে হয় যে নিজেই যদি না শিখলাম তাহলে কি শেখাবো, আগে তো নিজে জানবো, তারপরে তো কাউকে শেখাবো বা মানে এই পাঠটা আসবে। তো আমার যেটুকুনি ক্ষুদ্র বিদ্যা, এটাতে তো সবটা সম্ভব হয় না, সেই জন্যই আমার এখানে এই কোর্সটা করতে আসা। নিজের সাবজেক্ট কি ম্যাডাম? আমার দুটো বিষয় মাস্টার্স। আমার প্রথমে ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছি, তারপরে বাংলায়। এই মুহূর্তে আমি বাংলার শিক্ষয়িত্রী। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। প্রণাম নেবেন। সকলকেই আমার শ্রদ্ধা এবং প্রণাম জানালাম। পারমিতা দত্ত। পারমিতা দত্ত। ম্যাডাম শুনতে পাচ্ছেন? পারমিতা ম্যাডাম। নেক্সট, আচ্ছা, রেশমি ম্যাডাম। প্রণাম স্যার, প্রণাম সকলকে জানাই। আমি যাদবপুরে থাকি। আমি ট্যাক্স কনসালটেন্ট। কিছুদিন আগে একটু পড়াতাম, এখন বাচ্চা থাকার জন্য পড়ানোটা আপাতত স্টপ আছে। চ্যান্টিং এ আসার সূত্রপাত আমার দিদিকে ধরে। আমার দিদি ভীষণ ভালোবাসে এবং ও এই ক্লাস অলরেডি জয়েন করেছে। ওর কাছ থেকেই আমি খবর পাই যে এরকম স্বামীজির বাড়ি থেকে এরকম একটা ক্লাস অর্গানাইজ করা হয়েছে। ব্যক্তিগতভাবে সংস্কৃত, ওর নাম রিম্পি বাসু বিশ্বাস, ও সঞ্জয় অ্যাকাউন্ট থেকে জয়েন করেছে, এই ক্লাসেই আছে আর কি। হ্যাঁ, তো ও ভীষণ ভালোবাসে। আর আমার সংস্কৃততে মারাত্মক ভীতি। আপনি যেটা প্রথমেই বলছিলেন 7-8 এর মারাত্মক অবস্থা ছিল, মানে কেন যে নরনরা পড়ছি আজ অব্দি বুঝিনি। তো সেই ভয়টা নিয়েই ক্লাসে জয়েন করে এবং শুনছি বাদ বাকি অনেকেই বেশ ভালো রকম সংস্কৃতে আর কি পটু, তো আরো ভয়টা বেড়ে গেল। সকলে একটু চর্চা করেছে, মানে যেহেতু আমাদের মিশনের বিভিন্ন কেন্দ্রের প্রত্যেকে যুক্ত আছে, তো সেক্ষেত্রে মিশনের এটা একটা মানে অন্যান্য নিয়মের মধ্যে এটাও পড়ে। চ্যান্টিং এর একটা কিছু তো প্রাথমিক পাঠ থাকে, সেগুলো তার সাথে পরিচিত। ঠিক আছে, আমি নিজেকে মানেটা বুঝতে পারি না, মানে শুধু সংস্কৃত ওয়ার্ড থেকে আর ওটাকে স্পেল করে করে ভাঙা, ওই জায়গাটা জন্যই ভয় লাগে। কিন্তু মানেটা বোঝার আমার মারাত্মক ইন্টারেস্ট, যে কি বলতে চাইছে, তখন তো ওটার উপর ভালোবাসা জন্মায়। হ্যাঁ, এই আশায় আপনার কাছে আসা, শেখার জন্য। চেষ্টা করবো, ঠিক আছে? আমরা আমাদের তরফ থেকে চেষ্টাটা চলবে। চেষ্টা হলে আশা করি কিছু একটা ফ্রুটফুল কিছু একটা হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। নেক্সট, আচ্ছা, পারমিতা ম্যাডাম বলুন। হ্যাঁ, নমস্কার সবাইকে, আমার প্রণাম, নমস্কার। আমি পারমিতা সরকার দত্ত, বেহালা থেকে বলছি। আচ্ছা, আমি বহুদিন বেলুড়মঠ রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। আর তো সেই ভাবধারার সাথে আমি বহুদিন ধরে পরিচিত। যদিও আমার একাডেমিক কোয়ালিফিকেশন আমি এমএসসি বিএড, হ্যাঁ, বাট এখন আমি হাউস ওয়াইফই। আর বর্তমানে আমার ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে পড়ে। তো ন্যাচারালি আবার আমার সাথে রামকৃষ্ণ মিশনের বহু মানে যোগাযোগ হয়েছে। তো আমি মানে গানগুলো বা ওদের স্তোত্রগুলো, মানে এগুলো আমি নিজে থেকে বলি, কিন্তু অবশ্যই হয়তো সঠিক উচ্চারণ হয় না, যার জন্য মানে আমি নিজের মন থেকে আর কি এই কোর্সটা করতে খুব আগ্রহী হয়েছি। ঠিক আছে, ইন্টারেস্ট থাকলে সে বিষয়ে খুব ইজিলি শেখা যায়।
আশা করি আমাদের মানে শেখাটা খুব একটা কঠিন হবে না। নিশ্চয়ই। বেশ ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট রিয়া ওঝা। নমস্কার, আমার নাম সুস্মিতা ওঝা। আচ্ছা আচ্ছা, এই মানে রিয়া ওঝা এখানে জয়েন করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বলুন। আমি কেষ্টপুরে থাকি। আমি অনেকদিন হলোই রামকৃষ্ণ মিশনে আছি, বিভিন্ন পাঠ বক্তৃতাগুলোতে অংশ নিই, কিন্তু সংস্কৃতে আমি কিছুই জানি না প্রায়। তো গীতা পাঠে আমার খুব ইচ্ছে আছে, সেই জন্যই চ্যান্টিং ক্লাসে ভর্তি হওয়া। আর স্বামীজির বাড়িতে আমি বেসিক কোর্সটা করেছি, এখনো করছি। আর এখানে যেহেতু অফিসের জন্য আমার টাইম হয় না, তো তাই অনলাইন কোর্সগুলো এবার করতে চাইছি সংস্কৃতে। আর আমি সফটওয়্যার ডেভেলপার আছি, এমটেক করেছি, কিন্তু আমার সংস্কৃত মানে একদমই আমি ভয়ই পেয়ে যাই সংস্কৃতে। ঠিক আছে, আপনারা নিজের নিজের বিষয়ে সকলে দক্ষ। এবারে একটা তো সংস্কৃত আমরা ক্লাস 7-8 একটু টুকটাক যা পড়েছি, আমাদের মানে আউট অফ মাইন্ড হয়ে গেছে পুরোটা। ঠিক আছে, এবারে আমাদের প্রত্যেকে একটু ওই বিষয়টা একটু প্রত্যেকে সময় দিতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট হ্যালো স্যার। স্যার ও আচ্ছা স্যার, আমার হাজবেন্ডের নামে আছে, আমার নাম রিম্পি বিশ্বাস। আমারটা নামটা করে দিতে হবে, এটা আমার নামে রয়েছে, আমি জয়েন করেছি। আচ্ছা, নামটা বলুন। আমার নাম রিম্পি বসু বিশ্বাস। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে রবীন্দ্রসঙ্গীতে এমইউজ করেছি। আর আমার গীতার ওপরে অসম্ভব আসক্তি। আমি লার্ন গীতা বলে একটা অ্যাপ আছে, সেখানে আমি জয়েন করে 1 বছর প্রায় হলো সেখানে ক্লাস করছি। আর বিভিন্ন ঠাকুরের স্তব স্তুতি, উপনিষদ পাঠ, বেদ পাঠ আমার মারাত্মক ভালো লাগে। আমি চাই মানে খুব ভালো করে শিখতে, এই জন্যই জয়েন করেছি। গীতা কিন্তু পুরোপুরি নিরাসক্ত হতে হবে। আমি গীতার উপরে প্রচন্ড আসক্তি নিয়ে বসে আছি। হ্যাঁ, সারাদিন মনে হয় গীতা চ্যান্টিং করে যাই, সারাটা দিন। মানে জানি না কিন্তু করি। ওখানে তো শুদ্ধ উচ্চারণ শেখায়, মানে জানি না কিন্তু করি, চেষ্টা করি। খুব ভালো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, রিয়া ওঝা একটু আগে কি মানে আমি। হ্যাঁ স্যার, আমি রিয়া ওঝা। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আমার নাম রিয়া ওঝা আমার নাম। আমি সংস্কৃতে মাস্টার্স করেছি, এখন বিএড করছি। আমি থাকি বসিরহাটে এখন। আর এখানে আসা বলতে আমি কিছুদিন আগে যে একটা কবিতা আবৃত্তির কম্পিটিশন রাখা হয়েছিল, সেখানেই আমি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আমি ওখানে জয়েন হই ফোন নাম্বারে। তো সেখান থেকেই আমি একটা দেখি, সেখান থেকে জয়েন হওয়া। আর এটা চ্যান্টিং শেখা এমনি তো আমার সাবজেক্ট, ভালো লাগা তো অবশ্যই আছে। আর দ্বিতীয়ত হচ্ছে মানে আমার এগুলো মানে ভালো লাগে, মানে জানতে ইচ্ছে করে যে আমি আমার সাবজেক্ট সেহেতু আমি মানে সাবজেক্ট সম্পর্কে যা যা করা যায়, যতটা করা যায়, শেখা যায়, জানা যায় ততটা, সেই আগ্রহেই আমার এখানে ভর্তি হওয়া। খুব ভালো। ঠিক আছে, বেশ। নেক্সট সংযুক্তা হালদার। নমস্কার। শুভ সন্ধ্যা আপনাকে এবং বাকি যারা আছেন সবাইকে। আমি সংযুক্তা হালদার। এই সংস্কৃত স্তব পাঠের ক্লাসে ভর্তি হয়েছি। সঠিক কারণটা বলা খুব মুশকিল। হয়তো নিছক কৌতূহল, হয়তো আরেকটু জানার ইচ্ছা। তো এরকমই মানে বাকিদের মতন ঠিক অত বিশাল বড় উদ্দেশ্য ঠিক সেরকম ভাবে যে আমি খুব একটা চিন্তা করেছি তা কিন্তু নয়। বর্তমানে কি করা হচ্ছে এখন? আমার পেশা শিক্ষকতা। যোগাযোগ কিভাবে এখানে, মানে স্বামীজির বাড়ি? হ্যাঁ, স্বামীজির বাড়িতে আমি সংস্কৃত ভাষা শিক্ষার প্রথম স্তর সেটা অফলাইনে শুরু করেছিলাম, কিন্তু ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি সেটাকে শেষ করতে পারিনি। তো ওখান থেকেই জানতে পেরেছি।
আগের ক্লাসটা থেকে মানে ডিটাচ হয়েছিল ওটা কতদিন হয়েছে? আর একবার প্লিজ রিপিট করবেন। জয়েন হয়েছিল অফলাইনে। ম্যাডাম শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, অফলাইনে আমি ক্লাসটা কতদিন করে জয়েন করেছিলেন বললেন, ওটা থেকে ডিটাচ হয়েছিল মানে কতদিন হয়েছে? প্রায় 1 বছর। ঠিক আছে। সেজুতি দাস। নমস্কার স্যার, আমার নাম সেজুতি দাস। আমি বর্তমানে পিজি করছি, একজন পিজি শিক্ষার্থী, ভৈরব গাঙ্গুলি কলেজে ইংলিশে এমএ করছি। আর আমার অনেক ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমি ভীষণভাবে জড়িত। আমি সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে পড়েছি। আর এই সংস্কৃত শ্লোক পাঠ আমি মানে আমার অনেক দিনেরই ইচ্ছে, কিন্তু ওই ক্লাস 8 অবধি আমি যা সংস্কৃত মানে শিখেছি। আর মানে অ্যালফাবেট গুলো আর কি পড়তে মাঝে মাঝে অসুবিধে হয়, ওই জন্য বাংলাকে মানে বাংলা যে অ্যালফাবেট সেটাকেই আমি অনুসরণ করি। আর সঠিকভাবে এটাকে আমার শেখার খুবই ইচ্ছে আছে। আমাদের নিবেদিতা স্কুলে তো এমনি ছোটবেলা থেকে শেখানো হতো, মানে কিছু প্রেয়ারের জন্য ওগুলো তো খুব মানে খুব অথেন্টিক শেখানো হয় একেবারে। হ্যাঁ, আমি ক্লাস 3 অবধি পড়েছি নিবেদিতা স্কুলে। ঠিক আছে, বেশ। নেক্সট শুভম ঘোষ। নমস্কার। আচ্ছা ম্যাডাম নামটা বলুন। হ্যাঁ, আমি সুস্মিতা ঘোষ, আমি হাউসওয়াইফ। আর আমি ফিলোসফিতে এমএ করেছি, তার সাথে পাশে আমার বিএতে সংস্কৃত ছিল, কিন্তু সেটা কিছুই মনে নেই। তো ওই মানে চ্যান্টিং ব্যাপারটা একদম সঠিকভাবে মানে বুঝে যাতে করতে পারি, ওই জন্যই আর কি এই ক্লাসে ভর্তি হওয়া। কিন্তু সংস্কৃতটা একদমই মানে জানি না বললেই হয়, কারণ বিয়েতে আমাদের পুরোটা। তাতে কি কিছু অসুবিধা হবে কিনা, মানে আগে সংস্কৃত কোর্স করে এলে ভালো হতো কিনা, এটা একটা প্রশ্ন। আর আমি জানতে পেরেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে আমার ভালো মানে মনে এটা নিয়েই একটা আমার দ্বিধা যে আগে আপনাদের আর আপনাদের এই এখানে যে আবৃত্তি প্রতিযোগিতার একটা ব্যাপার ছিল, তাতে আমার মেয়ে মানে অংশগ্রহণ করার জন্য নাম দিতে ওই গ্রুপ, আপনাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি আপনাদের এই অ্যাডটা থেকে জয়েন হয়েছি। তা তখন ওই ভাবছি যে প্রথমে কি সংস্কৃতের আর একটাও পাশাপাশি চলছে, সংস্কৃতের প্রথম দ্বিতীয় এগুলো সব অ্যাডে আসতো, ভাবছি যে ওই মানে এটা আগে জয়েন করেছি। সবগুলোই করে নেওয়ার ইচ্ছা আছে, আর যেহেতু মেয়েকে নিয়ে যেতে হয় ওই জন্য বাড়িতে বসে সুবিধা বলে অনলাইনটা করছি। হ্যাঁ। আচ্ছা, নেক্সট সুমন দাস। সুমন দাস। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমার নাম সুমন দাসশীল, আমি হুগলির ব্যান্ডেল থেকে বলছি। আমি বিকম গ্র্যাজুয়েট। আর শেখার উদ্দেশ্য বলতে আমি অনেকদিন থেকেই আর কি ঠাকুরমা স্বামীজির ভাবধারায় চলছি, তো সেই কারণে ভালো লাগে। আর আমার কাছে ওই 2010-11 সাল থেকে ওই একটা বই ছিল মন্ত্রপুষ্পম বলে বেলুমঠ থেকে, তো ওইটা আর কি পাঠ করতাম, এবং ওখানে প্রথমে লেখা ছিল যে ওপরে 2টো দাগ 1টা দাগ, তো ওইভাবে আর কি তারপরে পরবর্তীকালে ইউটিউব দেখে আর কি শিখি যে কিরম ভাবে করতে হয়, কিন্তু ফর্মালি আমার কোনো জ্ঞান নেই সংস্কৃতর যে বিধি, তো সেইটা জানার জন্যই এই কোর্সে যুক্ত হওয়া। ঠিক আছে। আচ্ছা, নেক্সট সুমিত ব্যানার্জি। নমস্কার, আমি সুনীল ব্যানার্জি, আমার বাড়ি কসবায়। আমি রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি, তার উপর আগ্রহ আছে, আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত।
আমাকে একটু পরিচিত ছেলে অরুণাব বলে বললো এখানে কোর্স হয়, আমি অ্যাডমিশন নিয়েছি। সংস্কৃত করে জানি না, শেখার ইচ্ছা আছে, ওই জন্য ভর্তি হয়েছে। করতে পারবো জানি না, বয়সও হয়ে গেছে। না না ঠিক আছে, অসুবিধা নেই। মানে আমাদের এখানে আমরা তো নোটিশ দেওয়া হয়েছে, ওখানে কিছু দেওয়া হয়নি যে আপনাদের কিছু পূর্বগত যোগ্যতা কিছু থাকতে হবে, কোনো নোটিশ কিছু দেওয়া হয়নি। তো আপনাদের কোনো চিন্তা নেই, কিছু না জানলেও চিন্তা নেই, আর কিছু জানলেও চিন্তা নেই, দুদিক দিয়ে চিন্তা করতে হবে। আমাদের এখানে একটা ওই আপনার এই টাঙ্গুলার পার্কে গীতা যজ্ঞ হয়, গীতা জয়ন্তী। ওখানে আমি প্রতি বছর যাই, সেখানে প্রতিদিন একটা করে গীতা অধ্যায় পাঠ হয়, সেটা ভালো লাগে। এইসব জেলায় আগ্রহটা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। যদি কিছু শেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বেশ, দুদিক দিয়ে চেষ্টা করলে শেখা যাবে, আপনার দিক দিয়ে আমার দিক দিয়ে। ধন্যবাদ, নমস্কার। বেশ, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট সুস্মিতা ম্যাডাম। আমার নাম সুস্মিতা চক্রবর্তী। হ্যাঁ ম্যাডাম, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি ভাটপাড়া থেকে বলছি। তার আগে আমার একটা রিকোয়েস্ট ছিল, এখানে যারা বলছেন তারা না হয়তো ভুল করেই মাইক্রোফোনটা অন করে রাখছে, তাতে অনেক ধরনের নয়েজ ক্যাপচার হচ্ছে। তো যার যখন বলা হয়ে যাচ্ছে মাইক্রোফোনটা একটু অফ করে। আমি প্রথমে বলে দিয়েছিলাম, কিন্তু কারো ক্ষেত্রে আমরা হয়তো অনেকে প্রথম অনলাইন ক্লাস করছেন, তো এটা হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে। তো আমি একটি স্কুলে পড়াই, আর আমার ছেলে এর আগে স্বামী বিবেকানন্দের উপর একটি কুইজ হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছিল। তো সেখানে যে গ্রুপ ক্রিয়েট হয়েছিল, সেখান থেকেই আমি মানে এখানকার সমস্ত সব কর্মকাণ্ডের ব্যাপারে আমি জানি, মানে যা খবরগুলো পাই আর কি। তো সেই জন্যই আমি এখানে ভর্তি হয়েছি। আর আমার বিভিন্ন ধরনের মন্ত্রপাঠ, গীতাপাঠ এগুলো আমার খুব ভালো লাগে, যেহেতু আমি নিজে গান করি। তো গানের সাথে সাথে এগুলো আমার খুব ভালো লাগে, তো সেই জন্যই আর কি ভর্তি হয়। আচ্ছা, মানে কুইজটার এখন কি খবর? কুইজের তো এখনো মানে রাউন্ড এখনো শেষ হয়নি তো? এখন ওটা অনেকদিন আগে হয়ে গেছে, ওটা হয়ে গেছে, শেষ, ফিনিশ হয়ে গেছে। আর এই 3-4 মাস আগে হয়ে গেছি ওটা। না, ওটা মানে 3টে রাউন্ডে হওয়ার কথা ছিল, পুরোপুরি শেষ তো এখনো হয়নি। কেন পুরোপুরি শেষ? ও ঠিক জানি না আমি, কারণ ও চান্স পাইনি, গেছিল তো চান্স পাইনি ও। ঠিক আছে। আচ্ছা, নেক্সট সুস্মিতা ওঝা। সুস্মিতা ম্যাডাম তো বলেছেন। হ্যাঁ, আমি বলেছি। আচ্ছা, নেক্সট তপন বাবু, তপন ভট্টাচার্য। তপন ভট্টাচার্য শোনা যাচ্ছে? সম্ভবত নেই। আচ্ছা, প্রথম আমাদের ছিলেন অর্পিতা ম্যাডাম। আপনারটা শোনা যায়নি, যখন আপনি প্রথমেই ছিলেন সবার। অর্পিতা ম্যাডাম আছেন? একটু সমস্যা তাহলে। বেশ, ঠিক আছে, মোটামুটি পরিচয় পর্ব একটা শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আমার পরিচয়, আমি হচ্ছে রাজকুমার মন্ডল, বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। এখানে আমার সংস্কৃতে গ্র্যাজুয়েশন, MA এবং MPhil হয়েছে, বর্তমানে PhD চলছে। ঠিক আছে, আর বেলুড়েই থাকা হয় স্বাভাবিকভাবে। আর বাড়ি হচ্ছে আমার জয়নগর, দক্ষিণ 24 পরগনা। এতটুকুই পরিচয় পর্যাপ্ত, ঠিক আছে, আর কিছু বলার নেই। বেশ, আচ্ছা, অর্পিতা ম্যাডাম শোনা যাচ্ছে? সমস্যা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তো মোটামুটি সবার সাথে কম বেশি কথা বলে যেটা জানা গেল, মানে কেউ আর কি বাড়ি থেকে কাউকে জোর করে ভর্তি করে দেওয়া হয়নি পোস্টটাতে, তাই তো? এতটুকু নিশ্চিত প্রত্যেকে নিজেরাই নিজেদের ইচ্ছেতে ভর্তি হয়েছেন। তাহলে এবার আমরা একটা কথা খুব ভালো করেই জানি, যে আমরা নিজের ইচ্ছে যেটা করি, মানে সেটাতে মানে মানে সাফল্যের মানে চান্স একেবারে কি বলবো, মানে 200%। সেখানে ব্যর্থতার কোনো মানে সেই গল্পটা ব্যর্থতা দিয়ে শেষ হতে পারে না, যেখানে আমরা নিজের ইচ্ছায় যেটা করতে চাই। এবারে
আরেকটা সমস্যা যেটা হয় কি, নিজের ইচ্ছে আমরা কিছু একটা করতে শুরু করলাম, ইচ্ছে হচ্ছে শুরু করে দিলাম, এবারে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আস্তে আস্তে ইচ্ছেটাও শেষ হয়ে যায়। কিছুদিন যাওয়ার পর ভালো লাগে না, শেষ। আর মানে যত কিছু মানে মেটেরিয়ালিস্টিক জগতে যা কিছু আছে সব কিছুর ক্ষেত্রে এটা কমন, মানে কিছুদিন ভালো লাগলো তারপর ভালো লাগছে না। সেক্ষেত্রে এবারে চ্যান্টিংটা আমাদের ক্ষেত্রে সেটা হওয়ার চান্সও কম। চ্যান্টিং এর ক্ষেত্রে কেন দেখবেন, চ্যান্টিংটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম হতে পারে না যে প্রথম 15 দিন ভালো লাগলো তারপর থেকে ভালো লাগছে না, এটার সম্ভাবনাও এখানে নেই। আর আরেকটা কথা, এখানে প্রত্যেকে মোটামুটি নিজেদের তো কাজে যুক্ত, প্রত্যেকেই প্রায় এমপ্লয়ি আছেন বা যারা আউটসাইডে বাড়ির কাজে সবসময় ব্যস্ত থাকেন। তো সেক্ষেত্রে একেবারে মানে অনেকটা সময় যেখানে আমরা দিতে পারবেন তেমনটা তো সম্ভব না। প্রত্যেকে মানে খুব কমই সময় দিতে পারবেন, এটাও নিশ্চিত। তো সেক্ষেত্রে আমরা একটা রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব সবসময়, মানে প্রত্যেক ক্লাসে মানে ক্লাস তো আমরা রেগুলার অ্যাটেন্ড করবো। ক্লাসটা যেহেতু অনলাইনে আছে এবং প্রত্যেকে সেভাবে নিজেরা যখন মানে ভর্তি হয়েছেন, নিজেরা দেখেই ভর্তি হয়েছেন যে এই সময়টাতে আপনারা যুক্ত হতে পারবেন ক্লাসে, সেটা দেখেই আপনারা প্রত্যেকে অ্যাডমিশন নিয়েছেন। তো সেক্ষেত্রে আশা করবো প্রত্যেকে একটা ক্লাসের ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করবেন। আর তার সাথে সাথে নিজেরাও একটু অভ্যাসের ক্ষেত্রেও রেগুলারিটি মেনটেন করবেন, কারণ এই কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স। 4 মাসটা খুবই একটা অত্যন্ত সংক্ষিপ্ত সময় একটা, ঠিক আছে। 4 মাসে মাত্র আমরা মানে 14 থেকে 16টা ক্লাস পাবো। তো সেক্ষেত্রে খুব মানে ক্লাসটাও সংখ্যাতে খুবই কম। প্রত্যেকটা ক্লাসেই জয়েন করার চেষ্টা করবেন, একান্ত সেরকম খুব আর্জেন্ট কাজ ছাড়া, ঠিক আছে। সেরকম কিছু কাজ এসে গেলে সেটা আলাদা কথা, কিন্তু কেউ কোনোভাবে ক্লাসটা মিস করার চেষ্টা করবেন না কখনো। আর অভ্যাসের ক্ষেত্রে মানে এই ক্লাসটার থেকেও যেটা ইম্পর্টেন্ট বেশি, সেটা হচ্ছে অভ্যাসের ক্ষেত্রে যেন আমরা একটা রেগুলারিটি মেনটেন করি সবসময়। কেননা চ্যান্টিংকেও আপনি যত অভ্যাস করবেন তত ভালো হবে। এখানে মানে আমি থিওরি জেনে গেলেন যে আমাকে এইভাবে উচ্চারণ করতে হয়, এই রীতিতে উচ্চারণ করতে হয়, এগুলো জেনে গেলেন, কিন্তু এগুলো তো পুরোটাই অভ্যাসের ব্যাপার। মানে আমরা ধরুন গানের থিওরি জানি, মানে এটা চ্যান্টিং মানে গানের মধ্যে একটা শিল্পের মধ্যে একটা। আপনি গানের থিওরি জানেন সবকিছু, গানের থিওরি জানলে যে গানটা ভালো গাইবেন এমনটা না, ওটা আমরা রেওয়াজের উপর অভ্যাস করি। শিল্পের ক্ষেত্রে সবসময় অভ্যাসটাই বড় কথা, শেষ কথা। ওখানে আপনি যতই থিওরি জানুন, এইভাবে উচ্চারণ করতে হয়, এইভাবে এই রীতিতে উচ্চারণ করতে হয়, ওগুলো জেনেও কোনো লাভ হয়। আলটিমেটলি হচ্ছে অভ্যাসটাই শেষ কথা। ওই জন্য অভ্যাসটা প্রত্যেকে একটু রেগুলার করার চেষ্টা করবেন। রেগুলার আমরা সকালে কিছুক্ষণ সময়, সকালে 10 মিনিট করলেন, সন্ধ্যাবেলা 10 মিনিট করলেন, প্রত্যেকেই কম বেশি বাড়িতে একটু সকাল সন্ধ্যা একটু জব টব কিছু করেন অবশ্য। তো সেক্ষেত্রে ওই সময়ের মধ্যেই মানে আমরা নিজেরা 10 মিনিট চ্যান্টিং অভ্যাস করলেন সকালে সন্ধ্যাতে। এইভাবে প্রত্যেকদিন যদি 15 থেকে 20 মিনিট করে দেন, আপনাদেরও মানে নিজেদের মানে কাজের মধ্যে থেকে সময় বের করার কোনো প্রয়োজন হবে না, কোনো রকম প্রেশার আসবে না, ঠিক আছে। তো এই মোটামুটি মানে আমাদের তো মানে প্রত্যেক ব্যাচে তো এরকমই স্টুডেন্ট আসে যারা মানে প্রত্যেকেই কাজের সাথে যুক্ত। এরকম তো স্টুডেন্ট আসে না যারা শুধু চ্যান্টিং করতেই এসেছে, অন্য কোনো কাজ নেই। তো সেক্ষেত্রে এইভাবে একটা আমরা নিজেদের কাজের মধ্যেও নিজেদের কাজে যাতে কোনো ব্যাঘাত না হয় সেটার দিকে খেয়াল রেখেই প্রত্যেকে দিনে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট সকাল সন্ধ্যে মিলিয়ে আমরা যদি একটু অভ্যাস করি, আশা করি একটা আমরা 4 মাস বাদে একটা ভালো আউটপুট পাবো, ঠিক আছে। তো এতটুকুই আমার বলার, এবারে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করবো, প্রত্যেকে জানাবেন মানে দেখতে পাচ্ছি নাকি। আর ক্লাসে যদি কারো মানে কোনো মুহূর্তে কোনো প্রশ্ন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তৎক্ষণাৎই বলবেন, ঠিক আছে।
আচ্ছা, তো প্রথমেই যেটা আমাদের দেখার, দেখুন এবারে চ্যান্টিং এর ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, আমরা শিখতে এসেছি সংস্কৃত চ্যান্টিং। সংস্কৃত চ্যান্টিং করতে গেলে আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অক্ষর জ্ঞান তো অবশ্যই লাগবে, কারণ যেটা মানে যে ভাষাটা আমরা করতে যাচ্ছি সেই ভাষার প্রাথমিকভাবে আমাদের অক্ষর জ্ঞানটা প্রয়োজন। এইবারে আপনাদের ক্ষেত্রে যদি কারো সম্ভব না হয়, মানে অনেকের ক্ষেত্রে হয়তো অক্ষর জ্ঞানটা আছে, যারা মোটামুটি ভাবে ওই স্বামীজির বাড়ির যে সংস্কৃতের কোর্সগুলো করা হয় তার সাথে যুক্ত যারা আছেন বা হয়েছেন আগে, তাদের ক্ষেত্রে হয়তো অক্ষরের জ্ঞানটা আছে, অলরেডি আছে। যাদের অনেকে দেখলাম মোটামুটি সংস্কৃত ব্যাকগ্রাউন্ড থেকেও আছে, সংস্কৃতি এমনি আছে, তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই থাকবে। যাদের ক্ষেত্রে আমাদের যদি মনে হয় একেবারে ইম্পসিবল, এই মুহূর্তে নতুন একটা অক্ষর শেখাটা অনেকটা সময় সাপেক্ষ, অতটা সময় আমরা দিতে পারবেন না, তো সেক্ষেত্রে আমরা একটা বিকল্প উপায় ভেবে দেখতে পারি যে আমরা সংস্কৃত মানে দেবনাগরী অক্ষরে করবো না, গীতা হোক বা স্তোত্রগুলো হোক, আমরা সেগুলো বাংলা অক্ষরেই করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে লিপি শেখার যদি যাদের ক্ষেত্রে একান্ত সম্ভব না, এবার আমি এই অপশনটা দিলাম মানে প্রত্যেকেই দল ভেদে চলে আসবেন, তাহলে আমরা দেবনাগরী লিপি শিখবো না কেউ, বাংলাটা তো অপশন আছে আমাদের কাছে, তাহলে আমি আর দেবনাগরী লিপি দেখবোই না। তাহলে এইভাবে মানে কেউ করবেন না, যদি কারো ক্ষেত্রে সম্ভব নিজে শিখতে পারেন, শেখাটা ভালো। আচ্ছা, এবারে আমি যেটা বলছি মানে আমি মানে কোনো ক্লাসেই লিপিটা আলাদা করে শেখাই না কাউ, ঠিক আছে, স্টাডি ম্যাটেরিয়ালে লিপিটা দিয়ে দিই। তো সেক্ষেত্রে যদি কারো কোনো প্রবলেম হয়, নিজেরা যদি অভ্যাস করতে চান, এই লিপিগুলো দেখে দেখে নিজেরা একটু হাতের দিকে অভ্যাস করবেন। মানে আমাকে তো আর আপনারা সব মানে যথেষ্ট, মানে আমার থেকে প্রত্যেকেই অনেক বয়স্ক স্টুডেন্ট, তো সেক্ষেত্রে কাউকে তার হাতে ধরে লিপি শেখাতে হবে না, আপনারা নিজেরাই এগুলো দেখে দেখে চেষ্টা করতে পারেন। এবার যদি কোনো পার্টিকুলার একটা অক্ষরের ক্ষেত্রে সমস্যা আসে, সেক্ষেত্রে আপনারা জানাবেন, সেটা আমি আপনাদেরকে হয়তো পরবর্তী ক্লাসে হোক বা গ্রুপে হোক না কোনোভাবে জানিয়ে দেবো, অসুবিধা নেই। যদি কারো ক্ষেত্রে লিপি শিখতে গিয়ে কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে নির্দ্বিধায় জানাবেন, পরবর্তী ক্লাসে জানাতে পারেন, গ্রুপে জানাতে পারেন। দেখুন, এবারে দেবনাগরী লিপির পরিচয় বলতে আমরা জানি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এগুলো আছে। এবারে আমাদের ক্ষেত্রে দেখুন মানে সমস্যা কোথায় হবে, যদি আমরা দেবনাগরী লিপিতেই স্তোত্রগুলো বা শ্লোকগুলো পড়ি, সেক্ষেত্রে সমস্যা আমাদের সব ক্ষেত্রে হয় যুক্তাক্ষরের ক্ষেত্রে। প্রাথমিক যে বর্ণগুলো যেগুলো হয় যুক্তাক্ষর ছাড়া যেগুলো, সেই অক্ষরগুলো কিন্তু মানে আমরা একটু দেখলে একটু অভ্যাস করলে হয়ে যায়, ওগুলোতে কোনো অসুবিধা হয় না। যেটাতে আমরা মানে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে যুক্ত বর্ণগুলোর ক্ষেত্রে, কারণ যুক্ত বর্ণগুলো লিখলে তো আর মানে পূর্বের যে দুটো বর্ণ দিয়ে যুক্তাক্ষরটা হয়েছে মানে সেই মানে প্রারূপটা তো আর ধরে রাখে না, সেটা রূপটা চেঞ্জ হয়ে যায়। মানে যুক্তাক্ষরের ক্ষেত্রে মানে যে দুটো অক্ষর দিয়ে যুক্তাক্ষর হয়েছে দেখবেন পরবর্তীকালে পুরো চেঞ্জ হয়ে গেছে। যেমন বিজ্ঞান শব্দের বর্গীয় জ আর নিয় যোগ করলে যে স্বরূপটা আসে, ওখানে আমরা বর্গীয় জ আর নিয়কারের কোনো রকম কিছু চিহ্ন খুঁজে পাই না, ওই জন্য যুক্তাক্ষরের ক্ষেত্রে একটা সমস্যা হয়। ওই জন্য প্রসিদ্ধ যে যুক্তাক্ষরগুলো অ্যাটলিস্ট যেগুলো বেশি বেশি করে আসে, স্তোত্রের ক্ষেত্রে হোক বা শ্লোকের ক্ষেত্রে হোক, সেগুলো আমাদেরকে একটু জেনে রাখা ভালো, ওগুলোই জেনে রাখতে হয়। যদি আমরা কি বললাম দেবনাগরী লিপিতে স্তোত্র বা শ্লোকগুলো পড়তে চাই, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে যখন যে কোনো স্তোত্র বা মানে গীতা শ্লোক যেগুলো হবে, গীতার তো আপনারা বাংলা বই দেবনাগরী লিপিতে বই সবগুলোই পাবেন। স্তোত্রগুলোর ক্ষেত্রেও আমি আপনাদেরকে সবসময় দুটো পিডিএফই শেয়ার করবো, দেবনাগরী এবং বাংলা, ঠিক আছে। আপনারা যেটা খুশি করতে পারেন, যেটা দেখে অসুবিধা নেই। আচ্ছা, এবারে যুক্তাক্ষরগুলো দেখুন, প্রসিদ্ধ কিছু যুক্তাক্ষর যেমন ক্ষয়কার এইভাবে লেখা হয়, জ ফেলা প্রত্যেকটা বর্ণের সাথে প্রায় আসে, এইভাবে লেখা হয় কিয়, দয় জ ফেলা ধিয়। মানে বিজ্ঞান শব্দের যে জ আর নিয়া যুক্তাক্ষরটা এইভাবে লেখা হয়। তারপরে রক্ত শব্দের ধরুন কয়ত, কত এইভাবে লেখা হয়। ওগুলো আপনারা নিজেরা একটু দেখুন। এবার চিহ্নগুলো দেখুন কিরকম, চিহ্নগুলো কিভাবে লেখা হয়, বাংলার মতোই আছে প্রায়, একটু চেঞ্জ আছে।
মানে কা কি কি একই রকম আছে। হ্রস্ব দীর্ঘ চেঞ্জ আছে এখানে, বাংলা থেকে চেঞ্জ হয়। রিকারও চেঞ্জ আছে, একার উইকার ওকার ওকার এগুলো চেঞ্জ আছে। তো এগুলো মোটামুটি আমাদের লিপি সম্বন্ধে সামান্যভাবে দেখলাম। এগুলো আপনারা নিজেরাই বাড়িতে দেখবেন। এটা স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হবে আপনাদেরকে, নিজেরাই দেখবেন বাড়িতে। যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসে হোক বা গ্রুপে হোক জানাবেন। সেবারে যেটা আমরা মূল আমাদের যেটা উচ্চারণের বিষয়, চ্যান্টিং তো উচ্চারণের উপর ভিত্তি করেই চ্যান্টিং। এবারে আমরা যেহেতু এখানে প্রত্যেকেই তো মানে বাঙালিই আছি, অন্য ভাষা আর কেউ নেই, তো সেক্ষেত্রে আমরা যদি যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছি, মানে যে সংস্কৃতের চ্যান্টিং শিখতে যাচ্ছি, তো উচ্চারণের ক্ষেত্রে আমাদের সংস্কৃত উচ্চারণটা কেমন হয় এবং বাংলার থেকে ডিফারেন্স কোথায় কোথায় হয়, সেইগুলো যদি আমরা একটু নিজেরা মানে বাংলা ভাষার সাথে রিলেট করে যদি করতে পারি, তাহলে আমাদের জিনিসটা খুব ভালো করে মাথায় থাকবে। শুধুমাত্র যদি আমি বলে দিই যে সংস্কৃতে এইভাবে উচ্চারণ করতে হয়, তখন হয়তো আমাদের মাথায় নাও থাকতে পারে। কিন্তু আমরা যে ভাষাতে কথা বলছি বাংলা ভাষা, সেই ভাষার সাথে যদি রিলেট করে আমরা করি, সেই ভাষাতে যেগুলো হয় এখানে এটা করা যাবে না। বা এই ভাষা মানে ওই বাংলা ভাষার সাথে রিলেট করে যদি আমরা একটা করি জিনিসটা, তাহলে দেখবেন খুব জিনিসটা আরো মানে অত্যন্ত সহজভাবে বোধগম্য হবে। ঠিক আছে, তাই জন্য আমি এখানে সেভাবেই রেখেছি জিনিসগুলো। বাংলা ভাষাতে আমরা যেটা করি সেটা এখানে হয়তো করা যাবে না। এইভাবে একটা উচ্চারণের যে মানে ধাপগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ করা আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের কাজ, আমাদের কাউকে কিন্তু পড়তে হবে, তারপর আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমেই কে পড়বেন? কেউ পড়বেন না? নিজেরাই বলুন। আমি পড়ছি স্যার। আচ্ছা আচ্ছা, একজনই বলুন। ঠিক আছে, আচ্ছা রেশমি বলুন। আচ্ছা, সমস্যা 1। বাংলা ভাষাতে শব্দের শেষে অয়ের উচ্চারণ আমরা ওকারের মতো করে থাকি। সংস্কৃত ভাষায় এটি ভুল উচ্চারণ। যেমন হরে কৃষ্ণ, হরে রাম, এইটি শব্দগুলি শুদ্ধ রূপ, কিন্তু আমাদের উচ্চারণে হরে কৃষ্ণ, হরে রাম এরম শোনায়। অকারের উচ্চারণ ছাড়া ও অন্যান্য স্বরবর্ণগুলির উচ্চারণে স্পষ্টতার বিষয় বাংলা ভাষায় অবদান দেওয়া হয় না। এখানে আমরা কি বলি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলতে চাইছি আমরা? দেখুন, এটা আমরা প্রত্যেকে নিজের মানে বাংলা ভাষার সাথে রিলেট করতে পারছি। এটা আমরা করে থাকি বাংলা ভাষা। আমরা শব্দের শেষে মানে যেমনটা স্পেলিং তেমনটা প্রোনাউন্সিয়েশন হয় না। হরে কৃষ্ণ, হরে রাম স্পেলিং কি? শেষে অকার আছে, তাই তো? স্পেলিং এর শেষে আমরা অকার পাবো। মূর্ধন্য স, নেক্সট মূর্ধন্য, নেক্সট অকার। কিন্তু আমরা যেটা প্রোনাউন্স করি সেটা কিরকম হয়? কৃষ্ণ ওকার, হরে কৃষ্ণ, হরে রাম, তাই না? যদি আমরা যেটা প্রোনাউন্স করি তার স্পেলিং লিখতে হয়, তার স্পেলিংটা কি হবে? নিচেরটা, তাহলে তার স্পেলিংটা হবে ওকার দিয়ে শেষ হবে। কিন্তু যেটা আমরা আসলে মানে যেটা মূল স্পেলিং সেটা কি? অকার দিয়ে শেষ হবে। তো এটা হচ্ছে বাংলা ভাষার এটা সম্পদ, বাংলা ভাষার এটাই সৌন্দর্য। বাংলা ভাষাতে এটা ঠিক, কিন্তু আমাদের সংস্কৃত ভাষাতে এটা করা যাবে না। সংস্কৃত ভাষাতে অকার দিয়ে শেষ হচ্ছে মানে আমাকে অকারের উচ্চারণই করতে হবে। হরে কৃষ্ণ শেষে যেন অকারই শোনায়, নট ও। ঠিক আছে, তো এটা আমাদের বাংলা ভাষাতে প্রত্যেকে মানে সব করেই থাকে এটা আমরা। এবারে দেখুন, এটা কিন্তু চেঞ্জ করা কঠিন। এতদিন ধরে আমরা কিন্তু প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে এটা করে আসছি। অকার দিয়ে যত শব্দ শেষ হয় মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এরকম উচ্চারণ করে থাকি, ওকার দিয়ে উচ্চারণ করি, অকারটাকে ওকারই উচ্চারণ করি। এইবারে আপনাদেরকে সংস্কৃত ভাষাতে চেঞ্জ করতে হবে। এইবারে আপনারা কেউ ওটা গুলিয়ে ফেলবেন না। আবার সংস্কৃত ভাষাতে চেঞ্জ করতে গিয়ে মানে বাংলাতে আস্তে আস্তে চেঞ্জ করে দিলেন, সেটা করা যাবে না। বাংলা ভাষার ক্ষেত্রে ওটা ঠিক, ওটাই সৌন্দর্য সেখানে, কিন্তু সংস্কৃত ভাষাতে এটা করা যাবে না। আর সংস্কৃত ভাষার সব থেকে একটা বড় বৈশিষ্ট্য,
এখানে প্রোনাউন্সিয়েশন আর স্পেলিং দুটো একেবারে সমানুপাতিক। যেমনটা স্পেলিং তেমনটাই প্রোনাউন্সিয়েশন, যেমনটা প্রোনাউন্সিয়েশন তেমনটাই স্পেলিং। ওই জন্য দেখবেন অন্যান্য ভাষাতে বাংলা হোক বা ইংরেজি হোক আমাদেরকে স্পেলিং মানে কিছু কিছু ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে স্পেলিং মুখস্থ করতে হয়, যেটার স্পেলিং কি আছে স্পেলিং আমাদেরকে দেখে রাখতে হয়। সংস্কৃত ভাষাতে সেটা করতে হয় না। সংস্কৃত ভাষাতে কেন করতে হয় না? আমি যেমনটা প্রোনাউন্সিয়েশন করেছি স্পেলিং ওটাই, ওই জন্য আলাদা করে স্পেলিং দেখতে হয় না এখানে। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে যত মানে ক্লাস এগোবে তত আমরা ভালো করে বুঝতে পারবো যে এখানে স্পেলিংটা দেখারই কোনো প্রয়োজন নেই। স্পেলিং দেখে প্রোনাউন্সিয়েশনটা সেরকমই করতে হবে। প্রোনাউন্সিয়েশনটা যেমন করলেন স্পেলিংটা তেমনটাই হবে। ঠিক আছে, এবারে আরেকটা কথা লেখা আছে এখানে কি, যে অকার ছাড়াও দেখুন আমাদের শুরুতেই গন্ডগোল, অকারেই গন্ডগোল। ঠিক আছে, তাহলে অকারটাকে ঠিক করতে হবে। আর নেক্সট অন্যান্য যে স্বরবর্ণগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও আমাদেরকে বাংলা ভাষাতে কিন্তু অবদান দেওয়া হয় না, মানে একারটা যে একারই হচ্ছে কিনা বা ঔকারটা ঠিক আমরা ঔকারই উচ্চারণ করছি কিনা ওই বিষয়ে অতটা আমাদেরকে বাংলা ভাষাতে বলে না যে ঔকারটা ঠিক হচ্ছে না। কোনো একটা পার্টিকুলার শব্দ উচ্চারণ করলাম, সেই শব্দ আমাদেরকে কেউ কোনোদিন এসে বলে না যে এখানে ঔকারের উচ্চারণটা ঠিক হয়, নৌকা এখানে ঔকারের উচ্চারণটা ঠিক হয়। ঠিক আছে, তো এই জন্য অন্যান্য স্বরবর্ণগুলোর ক্ষেত্রেও এইভাবে অতটা মানে অবদান দেওয়া হয় না। সেটা ওখানে ঠিক আছে, বাংলা ভাষাতে ঠিকই আছে, কিন্তু সংস্কৃত ভাষাতে কিন্তু যেমন স্বরবর্ণ ঠিক তেমনটাই উচ্চারণ করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, সমাধান কি আছে? আচ্ছা, সমাধানটা করুন। রেশমি ম্যাডাম আপনিই করুন, করছিলেন তো? ও আচ্ছা আচ্ছা স্যার। সমাধান 1, এই সমস্যার সমাধান করতে আমরা শব্দগুলির শুদ্ধ রূপ যেমন আছে তেমন করেই উচ্চারণ করার চেষ্টা করব। তাই ক, কা, কি ইত্যাদি স্বরবর্ণ সহিত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিয়মিত অভ্যাস করব। আচ্ছা, তাহলে কি করব আমরা? আমাদেরকে এবার সেই ছোটবেলায় ফিরে যেতে হবে। ঠিক আছে, ছোটবেলায় আমরা শিখেছি কা, কি এগুলো, তো সেই জায়গাতে একটু ফিরে যেতে হবে আমার। দেখুন এবার এখানে আমাদের মানে কি করতে হবে, আমাদের এখানে একটু আগে আমাদেরকে বললাম যে যেমনটা স্পেলিং তেমনটাই প্রোনাউন্সিয়েশন। আপনাদের ক্ষেত্রে একটা মানে তৎক্ষণাৎ প্রশ্ন আসতেই পারে যে আমাকে কি তাহলে হ্রস্ব দীর্ঘগুলো মুখস্থ করতে হবে না, দেখে রাখতে হবে না? মানে কোন অক্ষরের মানে কোন শব্দের ক্ষেত্রে হ্রস্ব হচ্ছে, কোন শব্দের ক্ষেত্রে দীর্ঘ হচ্ছে, সেটা কি আমাদের দেখে রাখতে হবে না? মানে আমি প্রোনাউন্স করলাম, ঠিক আছে, যেমনটা প্রোনাউন্স করলাম অক্ষরের ক্ষেত্রে হতে পারে, গোটা গোটা অক্ষরের ক্ষেত্রে সমস্যা না হতে পারে, কিন্তু হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে তো সমস্যা হতেই পারে। এখন দুর্গা শব্দে ওটা দীর্ঘ উকার নাকি হ্রস্ব উকার কনফিউশন প্রত্যেকেরই থাকে। এবার এইভাবে যেখানে হ্রস্ব দীর্ঘের প্রসঙ্গ আসে মানে আকারটাকে বাদ দিয়ে অ আর আ বাদ দিয়ে বাকি ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকেই। অ, আ, এ, ওই, ও, ঔ এই কয়েকটা মানে স্বরবর্ণ বাদ দিয়ে বাকি যে স্বরবর্ণগুলো আছে কি, কু, ক্রি, দীর্ঘ রি, ক্রি, এইগুলোর ক্ষেত্রে হ্রস্ব না দীর্ঘ কোনটা আছে, শব্দের ক্ষেত্রে কোনটা ওখানে আছে, সেক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে কিন্তু কনফিউশন থাকে। এই জন্য এইগুলোর ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতেও স্পেলিংটা দেখে রাখি যে হ্রস্ব আছে না দীর্ঘ আছে। তাহলে এই একই প্রশ্ন সংস্কৃত ভাষার ক্ষেত্রে হতে পারে, যে আপনি বললেন যে যেমনটা স্পেলিং তেমনটাই প্রোনাউন্সিয়েশন, যদি তেমনটাই হয় তাহলে হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে কি হবে সেটা সম্ভব, তাই না? একটা স্বাভাবিক প্রশ্ন। তো এটাও একটা সমস্যা। ঠিক আছে, এটা আমরা পরবর্তী সমস্যার ক্ষেত্রে পাব। দেখুন এটা পড়ুন। আচ্ছা, এবার অন্য একজন কেউ পড়ুন। স্যার আমি পড়বো? হ্যাঁ হ্যাঁ পড়ুন। সমস্যা 2, সংস্কৃতে উচ্চারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্রস্ব ও দীর্ঘের উচ্চারণের বিষয়ে সতর্ক থাকা। বাংলা ভাষাতে হ্রস্ব দীর্ঘের উচ্চারণের তেমন অবধান থাকে না। হ্রস্ব বর্ণ বলতে আমরা বুঝবো যে বর্ণের উচ্চারণ করার সময়
একমাত্রা দীর্ঘ বর্ণ বলতে আমরা বুঝব যে বর্ণের উচ্চারণ করার সময় 2 মাত্রা। এখানে একমাত্রা বলতে সময়ের নির্দিষ্ট কোনো পরিধি নেই। মোট কথা, হ্রস্ব বর্ণের উচ্চারণ করতে যতটা সময় বক্তা নিচ্ছেন, তিনি যেন তার 2 গুণ সময় দীর্ঘ বর্ণের উচ্চারণের জন্য ব্যয় করেন। আচ্ছা, বিষয়টা বোঝা গেছে। দেখুন, যে বলা হচ্ছে ওই হ্রস্ব দীর্ঘের ব্যাপারটা কিরকম, কেন বললাম যে যেমনটা স্পেলিং তেমনটাই প্রোনাউন্সিয়েশন, যেমনটাই প্রোনাউন্সিয়েশন তেমনটাই স্পেলিং, দুটো সবসময় সমানুপাতিক। আলাদা করে মানে একটার বিষয়ে অবদান দিলে আর একটা বিষয় অটোমেটিক হয়, দুটো বিষয়কে একসাথে দেখতে হয় না। ইংরেজি ভাষাতে আমাদেরকে প্রোনাউন্সিয়েশনও দেখতে হবে, স্পেলিংও দেখতে হবে। বাংলা ভাষার ক্ষেত্রে কিছু কিছু শব্দের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনও দেখতে হবে, স্পেলিংও দেখতে হবে। কিন্তু সংস্কৃত ভাষাতে আপনি একটা দেখলে মানে একটা হচ্ছে বাই প্রোডাক্ট, বাই ওয়ান গেট ওয়ান, যে কোনো একটা দেখলে আর একটা ফ্রি, ওটা দেখতে হবে। ওই জন্য স্পেলিং দেখলে প্রোনাউন্সিয়েশন আপনি সেটাই করছেন, আর প্রোনাউন্সিয়েশনটা যদি সঠিকভাবে জানেন স্পেলিংটা ওটাই হবে। আচ্ছা, তো এবারে আমাদের হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে তাহলে সমাধানটা কি, মানে হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে আমাদের কি মানে স্পেলিংটা দেখতে হবে না, কোনটা হ্রস্ব আছে কোনটা দীর্ঘ আছে? না, দেখতে হবে না। কেন? সেখানে হ্রস্বের উচ্চারণের, হ্রস্ব বর্ণের উচ্চারণ আলাদা হয়, দীর্ঘ বর্ণের উচ্চারণ আলাদা হয়। কিভাবে সেটা দেখুন, এখানে স্পষ্ট বলা হচ্ছে যে হ্রস্ব বর্ণ মানে 1 মাত্রা, দীর্ঘ বর্ণ মানে 2 মাত্রা। এইবারে এখানে একটা প্রশ্ন প্রত্যেকের স্বাভাবিকভাবেই আসবে যে 1 মাত্রা বলতে কতটা সময়, সেটা কি 2 সেকেন্ড নাকি 30 সেকেন্ড নাকি 1 মিনিট? স্বাভাবিক, 1 মাত্রা বলতে কতটা সময়। এই সময়টার কোনো পরিধি নেই, এই সময়টা ডিপেন্ড করবে বক্তার উপরে। বক্তা 1 মাত্রা মানে হ্রস্ব বর্ণের জন্য যতটা সময় ব্যয় করছেন, তিনি যেন ঠিক হিসেব করে অঙ্ক কষে ঠিক তার 2 গুণ সময় দীর্ঘ বর্ণের জন্য ব্যয় করবেন। যেমন বক্তা যদি হ্রস্ব বর্ণের উচ্চারণ করতে 2 সেকেন্ড সময় নেন, তাহলে কি দাঁড়াবে? দীর্ঘ বর্ণের জন্য তাকে 4 সেকেন্ড সময় নিতে হবে। এইবারে আমাদের একটা মানে প্রত্যেকের মাথায় একটা কি বজ্রাঘাত আসবে যে আমরা কি এরকম হিসেব করে করে চলবো যে হ্রস্ব বর্ণ কতক্ষণ উচ্চারণ করলাম, দীর্ঘ বর্ণ ঠিক তার বেশি করে সময় ধরে হচ্ছে কিনা, একেবারে জাস্ট অ্যাকুরেট ডবল, ঠিক আছে? হ্রস্ব যতটা হবে তার থেকে একেবারে ডবল, মানে যেন পারফেক্ট হয়। এটা পারফেক্ট কখনোই হয় না, আমরা এতটা হিসেব করে তো উচ্চারণ করা যাবে না যে আমি হ্রস্ব বর্ণ উচ্চারণ করেছেন 1 সেকেন্ড, ঠিক তার 2 গুণ সময় দীর্ঘ বর্ণ করবেন, এমনটা না। শ্রোতা তিনি যেন বুঝতে পারেন যে বক্তা মানে শ্রোতার বোধগম্য হলেই, শ্রোতা যেন বুঝতে পারেন শুনে যে বক্তা হ্রস্ব বর্ণের জন্য কম সময় দিয়েছেন, দীর্ঘের জন্য বেশি সময় দিয়েছেন, এইটুকু যেন বোধগম্য শ্রোতার হয়, সেটা বক্তার দায়িত্ব। ঠিক আছে, বক্তা এমনটা করবেন না, ধরুন উপরে যে অক্ষরগুলো আছে ধরুন ক, কা, কি, এগুলো ধরুন কর হ্রস্ব যেটা আছে কি, আর দীর্ঘ আছে কি, স্পষ্ট যেন বোঝা যায় যে বক্তার হ্রস্বের জন্য মানে কম সময় দিয়ে ফেলেছেন, দীর্ঘের জন্য বেশি সময় দিয়েছেন। দুটো যেন একেবারে মানে সমান হয়ে যায় না বা উল্টো হয়ে না যায়। আপনি হ্রস্বটা বলছেন কি এরকম আর দীর্ঘটা বললেন কি এরকম, মোটামুটি যেন বোঝা যায় যে দীর্ঘের জন্য বেশি সময় গেছে, হ্রস্বের জন্য কম সময় গেছে। এই পার্থক্যটা যেন শ্রোতা করতে পারে। ঠিক আছে, একেবারে অঙ্ক বসে ঠিকঠাক করে করতে হবে, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, এরকমটা হওয়া সম্ভব না। তো এই বিষয়টা মানে আমাদেরকে অবধান দিতে হবে যে আমরা হ্রস্ব বর্ণের জন্য কম সময় দেব, দীর্ঘের জন্য বেশি সময় দেব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবারে সমাধানটা বলুন। সমাধানটা একই রকমই, অভ্যাসই করতে হবে। কিসের অভ্যাস করতে হবে? আচ্ছা, সমাধানটা করুন। কে করছিলেন? হ্যাঁ, আমি পড়ছিলাম। সমাধান 2। এই সমস্যার সমাধানের জন্য আমরা ক, কা, কি, কি, কু, কু ইত্যাদি ক্রমে হ্রস্ব ও দীর্ঘের অভ্যাস করব। আমাদের কি করতে হবে? তার জন্য ওই ছোটবেলার স্মৃতিতে ফিরে যেতে হবে, যেমন আমরা বলেছিলাম ছোটবেলায় ক, কা, কি, এগুলো
তখন আমরা কিন্তু এই হ্রস্ব দীর্ঘগুলো খেয়াল রাখি না, আমাদেরকে বলা হয় না, কারণ বাংলা ভাষাতে এই বিষয়ে কোনো অবদান দেওয়া হয় না, ওটাই বাংলা ভাষার সৌন্দর্য। কিন্তু সংস্কৃত ভাষাতে এবার আমাদের কি করতে হবে, একটু কম বেশি করে চলতে হবে। কটা যেহেতু হ্রস্ব, আচ্ছা এখানে একটু বলুন তো, মানে হ্রস্ব বর্ণ কোনগুলো আর দীর্ঘ কোনগুলো, এই স্বরবর্ণগুলো দেখে বলুন তো কোনগুলো হ্রস্ব কোনগুলো দীর্ঘ। আ হচ্ছে দীর্ঘ বর্ণ, দীর্ঘই হচ্ছে দীর্ঘ বর্ণ, দীর্ঘ হচ্ছে দীর্ঘ বর্ণ। আচ্ছা দীর্ঘ রিকারও আছে? হ্যাঁ দীর্ঘ রিকার, হ্যাঁ দীর্ঘ ইকার, হ্যাঁ দীর্ঘ রিকার আছে। তারপরে এ ওই ও ও চারটে দীর্ঘ বর্ণ। ওই হ্যাঁ আচ্ছা এ ওই ও চারটেই হবে। আচ্ছা তাহলে কি কি হলো, আ দীর্ঘ আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, দীর্ঘ রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এইগুলো হচ্ছে দীর্ঘ বর্ণ। এর বাইরে যেগুলো আছে সেগুলো হ্রস্ব বর্ণ। তাহলে আমাদের কি করতে হবে, হ্রস্ব বর্ণগুলোর জন্য কম সময়, দীর্ঘগুলোর জন্য বেশি সময়। আমরা কিভাবে অভ্যাস করবো, এইভাবে একটু অভ্যাস করবো। কিভাবে, এইরকম ক, কা, কি, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, কই, কো, কৌ। আচ্ছা আরেকটা সমস্যা যেটা হয়, মানে বাংলা ভাষাতে সমস্যা নয়, এটা বাংলা ভাষার জিনিসটা সংস্কৃতে করলে সমস্যা। ওই কারটা আমরা কি করি, স্পষ্ট ঠিক উচ্চারণ করি না। ওই কারের উচ্চারণ কেমন হবে, ওই, ঠিক আছে। বাংলাতে কিন্তু অতটা স্পষ্ট, মানে স্পষ্টতা আসে না, আমরা করিও না সেটা, মানে একটা মানে পুরোপুরি স্পষ্ট হয় না সেটা। তাহলে কেমন করতে হবে, কে কই, ঠিক আছে, কে কই, কো, কৌ, ঠিক আছে। এবার এইগুলো আমাদের একটু অভ্যাস করতে, মানে এটা কিন্তু মানে জিনিসটাকে খুব হালকা করে নিলে হবে না, কারণ এটাই হচ্ছে প্রাথমিক স্টেপ। একেবারে চ্যান্টিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হ্রস্ব দীর্ঘ। বাকি অংশগুলো আপনি কোনোভাবে মানে যদি করতে পারছেন না, সমস্যা হচ্ছে অভ্যাসের জন্য, মানে অভ্যাস কম করছেন বলে হচ্ছে না, ওই প্রবলেমগুলো মানে সলভ হচ্ছে না, ওগুলো না হলেও চলবে। মানে চলবে বলে বলছি না যে ওগুলো করবেন না আপনারা, আমি বলছি জাস্ট এইটার গুরুত্ব কতটা, ওইগুলো না হলেও চলবে। আপনার চ্যান্টিংটাকে কেউ খুব একটা খারাপ বলবে না ওইগুলো না হলেও, কিন্তু পুরো চ্যান্টিংটা দাঁড়িয়ে থাকে, ভিত্তি পুরো হচ্ছে এই হ্রস্ব দীর্ঘ। হ্রস্ব আর দীর্ঘের অভ্যাসটাই হচ্ছে ভিত্তি। এইটা যদি ঠিকঠাক করেন আপনার চ্যান্টিং হচ্ছে 80% হয়ে গেল, বাদ বাকি 20% করে থাকে, ঠিক আছে। ওই জন্য এটা খুব সিরিয়াসলি এবং যত্ন সহকারে এই ক, কা, কি একটু বাড়িতে হয়তো শুনতে অড লাগবে, কিন্তু কোনো বাকিদের ক্ষেত্রে কোনো অবদান দেবেন না, খুব সিরিয়াসলি এটা প্রতিদিন এখন অভ্যাস করবেন। আমি পরবর্তী ক্লাস এটাই ধরবো প্রত্যেক, ঠিক আছে। মানে ক, কা, কি মানে ও পর্যন্ত কতটা কি মানে পারফেক্ট করছেন, মানে কতটা হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক রেখে করছেন, ঠিক আছে। আমাদের কিন্তু মানে হোম টাস্ক আরো থাকবে, তার মধ্যে এটা একটা, ঠিক আছে। এটা কিন্তু খুব সিরিয়াসলি প্রত্যেকে করবেন, মানে এটাই হচ্ছে চ্যান্টিং এর হচ্ছে পুরোটাই দাঁড়িয়ে আছে হ্রস্ব আর দীর্ঘের উপর। ওটা আপনি ঠিকঠাক করলে আপনার 80% চ্যান্টিং শেখা হয়ে যাবে। তো বুঝতেই পারছেন মানে এই হ্রস্ব দীর্ঘের ইম্পর্টেন্স কতটা আছে। স্যার আরেকবার একটু পড়ে শোনাবেন এই হ্রস্ব দীর্ঘ এর ওই উচ্চারণটা? হ্যাঁ সে আমি শোনাচ্ছি, কিন্তু আপনারা থিওরিটা বুঝে গেছে কিরকম, হ্রস্বের জন্য কম সময়, দীর্ঘের জন্য বেশি সময়, ঠিক আছে। এবারে আপনাদেরকে ওটা অঙ্ক বসে হিসেব করতে হবে না যে হ্রস্বের জন্য 1 সেকেন্ড মানে দীর্ঘের জন্য 2 সেকেন্ডই হতে হবে। আপনি দীর্ঘের জন্য 2.5 সেকেন্ড দিলেও ক্ষতি নেই, বা 1.5 সেকেন্ড দিলেও ক্ষতি নেই, কিন্তু মোটামুটি যেন বোঝা যায় যে হ্রস্বের থেকে দীর্ঘের ক্ষেত্রে সময়টা বেশি গেছে, এতটুকু যেন শ্রোতা বুঝতে পারে, এটাই হচ্ছে বক্তার দায়িত্ব, ঠিক আছে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, দেখুন মানে হ্রস্বের জন্য আমি যতটা সময় দেবো ঠিক তার যেন বেশি সময় যেন দীর্ঘের জন্য যায়। দেখুন ক,
এবার আমাদেরকে কিন্তু প্রথম ঠিক করতে হবে অকারটাকে, ঠিক আছে? অকারের উচ্চারণ কিন্তু ঠিকঠাক করতে হবে। অকারের উচ্চারণ কিন্তু ওকারের মতো করলে হবে না, কেমন হবে? অ, ঠিক আছে? অ শুনতে এরকমই লাগবে, অ, শেষটা যেন এরকমই হয়, কৃষ্ণা, নট কৃষ্ণ, এরকম নয়, ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রত্যেকটা কিন্তু অভ্যাস করতে হবে, মানে যতগুলো সমস্যা আছে বাংলা ভাষাতে, বাংলা ভাষার ওটা ঠিক আছে, বাংলা ভাষার জিনিসটা সংস্কৃতে করলে সমস্যা, মানে ওই সমস্যাগুলো ঠিক করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা স্টেপ অভ্যাস করে যেতে হবে। তাহলে কেমন ভাবে করবো আমরা এটা দেখুন একটু। ক, কা, কি, কি, কু, কু, ক্রি, ক্রি, কে, কই, কো, কৌ, ঠিক আছে? একটু মোটামুটি নিজেরা একটু মানে এখন হয়তো প্রথম একটু সমস্যা হবে, কিন্তু নিজেরা কয়েকদিন অভ্যাস করুন, দেখবেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, তপন বাবু কিছু বলবেন? আপনার ওটা দেখছি আনমিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সঞ্জয় বিশ্বাস, আচ্ছা ম্যাডাম নামটা ভুলে গেছি, ঠিক আছে বলুন। আচ্ছা স্যার আরেকবার বলুন, আমি একটু মার্কিং করে নিই, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। ভালো করে থিওরিটা মাথায় রাখুন। কি করতে হবে আমাদেরকে? কম আর বেশি, দীর্ঘের জন্য যেন আমাদের হ্রস্বের থেকে বেশি সময়টা যাচ্ছে, এতটুকু নিজেকে ফিল করতে হবে। আপনি কাউকে শুনেও দেখতে পারেন যে আমি এইটা করছি, আমি ক্লাসেও ধরবো মানে পরবর্তী ক্লাসগুলোতে। এবারে আপনারা বাড়িতে নিজে কাউকে শোনাতে পারেন যে যিনি শুনছেন তিনি যেন বলেন যে হ্যাঁ হ্রস্বের জন্য আমি সময়টা কমে গেছে, দীর্ঘের জন্য বেশি সময় গেছে, হ্রস্বের সাপেক্ষে দীর্ঘের জন্য বেশি সময় গেছে, এতটুকু যেন আপনিও ফিল করেন, শ্রোতাও ফিল করেন, ঠিক আছে? আচ্ছা, কেমন ভাবে করবো তাহলে দেখুন, আমি করছি দেখুন, দীর্ঘের জন্য বেশি সময়টাই যাচ্ছে। ক হ্রস্ব, ক, দীর্ঘের জন্য কা, এর জন্য কি, দীর্ঘের জন্য কি, হ্রস্ব উকারের জন্য কু, দীর্ঘ উকারের জন্য কু, নেক্সট হ্রস্ব রিকারের জন্য ক্রি, দীর্ঘ রিকারের জন্য ক্রি, নেক্সট একার, ঐকার, ওকার, ওকার, চারটি বর্ণই দীর্ঘ, তাই জন্য ওগুলো সবগুলো দীর্ঘই হবে। কে, কই, কো, কৌ, ওগুলো এরকম হ্রস্বের মতো করলে হবে না, কে, কই, কো, কৌ করলে হবে না, ওগুলো দীর্ঘ, বেশি সময় যাবে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকে তাহলে বুঝতে পেরেছেন। এইটাই কিন্তু আমাদের চ্যান্টিং এর ক্ষেত্রে একেবারে সবচেয়ে মানে প্রাথমিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই হ্রস্ব দীর্ঘ। এটা কিন্তু প্রত্যেকে খুব সিরিয়াসলি করতে হবে, মানে আমাদের বিগত যত ক্লাস হয়েছে বা যে কোনো চ্যান্টিং এর স্টুডেন্টদের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় সমস্যা। এটাকে প্রত্যেকে খুব মানে ইজি ভাবে নেয় যে এটা হয়ে যাবে, কিন্তু যখন দেখবেন শ্লোক উচ্চারণ করতে যাচ্ছেন তখন এটা ঠিক করা যায় না 4 মাসে। অনেকের ক্ষেত্রে 4 মাসে এটাই ঠিক হয় না, বারবার ক্লাসে বলতে হয় যে আপনার হ্রস্ব দীর্ঘটা ঠিক করুন, ঠিক হচ্ছে না। কারণ দেখুন চ্যান্টিংটা কি হয়, চ্যান্টিং মানে একটা রিদিমে চলে, একটা লয় থাকে তার, তাই না? তো সেক্ষেত্রে হ্রস্ব দীর্ঘ যদি আপনি গুলিয়ে দেন, দেখবেন অটোমেটিক্যালি সেই যে একটা যে নির্দিষ্ট ছন্দে নির্দিষ্ট সুরে পড়া হচ্ছে সেটা কখনোই আসবে না, হবে না। মানে আপনাকে কি করতে হবে, মানে হ্রস্ব দীর্ঘ ঠিক রাখলে রিদিম বলুন, ছন্দ বলুন, লয় বলুন বা শ্রুতি মাধুর্য বলুন, এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, এগুলো অটোমেটিক হয়ে যাবে। তখন ওগুলোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। হ্রস্ব দীর্ঘ যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি কি করবেন, দুদিক দিয়ে যাবেন, দুদিক দিয়ে নষ্ট হবে। কি আপনার হ্রস্ব দীর্ঘ ঠিক হচ্ছে না, আর ওদিকে ছন্দ লয় সুরও ঠিক করতে পারছেন, কারণ একটা মানে ওই রিদিমটা পুরোপুরি হ্রস্ব দীর্ঘের উপরে দাঁড়িয়ে আছে। হ্রস্ব দীর্ঘ হচ্ছে ঠিকঠাক করলে রিদিমটা হচ্ছে বাই প্রোডাক্ট হয়ে যাবে। ওটার জন্য আলাদা করে আপনাকে আর মানে সুর ঠিকঠাক হচ্ছে কিনা, আমি ঠিকঠাক ছন্দে পড়ছি কিনা, ওটা আর ভাবতেই হবে না। ওই জন্য হ্রস্ব দীর্ঘ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মানে একেবারে বলতে গেলে ওটাই হচ্ছে একেবারে ওই বাড়ির ভিতের মতো, বাড়ির ভিত না দিয়ে যেমন বাড়ি হবে না, সেরকমই হ্রস্ব দীর্ঘ যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে চ্যান্টিং এর কিছুই হবে না। চ্যান্টিং আপনি যেখানে শুরু করেছেন আপনি সেখানেই থেকে যাবেন।
ঠিক আছে? তো প্রত্যেকে আশা করি মানে ইম্পর্টেন্সটা বুঝতে পেরেছেন প্রশ্ন দেখে। তো সেই হিসাবে আমরা প্রত্যেকে একটু খুব সিরিয়াসলি এটা ছোটবেলার মতো ক কা, আমি এখানে শুধু কটা দেখিয়েছি, আপনারা বাকি অক্ষরগুলো নিয়ে প্রত্যেকে অভ্যাস করতে থাকেন। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমি প্রত্যেককে বলতে বলবো, কেমন? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলুন। প্রশ্ন বা কোনো মন্তব্য যদি কিছু থাকে বলুন, আমাদের এতক্ষণ মানে যতটা এখনো পর্যন্ত হয়েছে তার উপরে। আচ্ছা, আশা করি কারো তাহলে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা তাহলে কটা দেখলাম? সমস্যা 1 দেখেছি, সমস্যা 2 দেখেছি, এবারে দেখবো আমরা সমস্যা 3। আচ্ছা, আমরা যে প্রথম দুটো সমস্যা দেখলাম সেটা কি? সেটা একেবারে উচ্চারণের উপরে, পরবর্তীগুলো উচ্চারণের উপরে, কিন্তু সেগুলো পার্টিকুলার কিছু বর্ণের উপরে। আগেরগুলো শুধুমাত্র দেখলাম কি স্বরবর্ণ, মানে স্বরবর্ণ কানেক্টেড উইথ ব্যঞ্জন বর্ণ, সেক্ষেত্রে সমস্যা দেখেছি। এর পরবর্তীকালে যে সমস্যাগুলো দেখবো সেগুলো হচ্ছে পার্টিকুলার কিছু ব্যঞ্জন বর্ণের উচ্চারণের ক্ষেত্রে। পার্টিকুলার কিছু ব্যঞ্জন বর্ণের উচ্চারণ আমরা বাংলাতে যেমনটা করে থাকি তেমনটা এখানে করা যাবে না। তেমনটা করা যাবে না বলতে, আচ্ছা এই বিষয়ে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, উচ্চারণ স্থান আমরা প্রত্যেকে এই শব্দটার সাথে পরিচিত, যে আমরা জানি পার্টিকুলার বর্ণের জন্য পার্টিকুলার উচ্চারণ স্থান থাকে, তাই তো? একটা পার্টিকুলার বর্ণ একটা পার্টিকুলার স্থান থেকেই উচ্চারিত হয়। বাংলা ভাষার ক্ষেত্রে কি হয়? বাংলা ভাষার ক্ষেত্রে এটা অবধান দেওয়া হয় না, মানে ওই বর্ণটা ওই উচ্চারণ স্থান দিয়ে, যে বর্ণের জন্য যে উচ্চারণ স্থানটা নির্ণীত আছে সেই উচ্চারণ স্থান দিয়ে ওই বর্ণটা উচ্চারিত হচ্ছে কিনা এ বিষয়ে কারো কোনো সংশয় হয় না, উচ্চারণ করেও না। মানে সব বর্ণের ক্ষেত্রে বলছি না, কিছু বর্ণের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে সমস্যা, ওগুলো বাংলা ভাষার ক্ষেত্রে সমস্যা না। মানে ওই পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়ে ওই বর্ণটা উচ্চারিত হচ্ছে কিনা এটা বাংলা ভাষাতে দেখা হয় না, আর ওই পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়ে উচ্চারিত হয়ও না। বাংলা ভাষার ক্ষেত্রে ওটা সৌন্দর্য, ওখানে ঠিক, ওখানে সমস্যা নেই। এবারে আমাদেরকে সংস্কৃত যখন আমরা এসেছি এখানে চেঞ্জ করতে হবে। এখানে কি করতে হবে? একটা যে কোনো অক্ষরের উচ্চারণকে আমরা পারফেক্ট তখনই বলবো সেটা যখন তার নির্দিষ্ট উচ্চারণ স্থান দিয়ে উচ্চারিত হচ্ছে। কি বলা হলো না, একটা পার্টিকুলার বর্ণের উচ্চারণ পারফেক্ট তখনই আমরা বলতে পারবো যখন তার উচ্চারণটা পার্টিকুলার যে উচ্চারণ স্থান আছে ওই বর্ণের জন্য সেই উচ্চারণ স্থান দিয়েই উচ্চারিত হচ্ছে। বিষয়টা বোঝা গেল? আমরা দেখবো উচ্চারণ স্থানগুলো দেখবো, এবং কোন কোন বর্ণগুলোর ক্ষেত্রে আমাদের মানে বাংলা ভাষাতে এটা আমরা মেনটেন করি না, কিন্তু আমাদের সংস্কৃতি এবারে এটা মেনটেন করতে হবে এই বিষয়টা। সেটা আমরা সেই পার্টিকুলার কিছু সব বর্ণের ক্ষেত্রে না, কিছু পার্টিকুলার বর্ণ আছে তাদের ক্ষেত্রে, তো সেগুলো আমরা ওই উচ্চারণ স্থান দেখবো সেগুলো, এবং সেগুলো অভ্যাস করার যে কৌশল সেটাও দেখবো আমরা। ঠিক আছে? সেই ব্যঞ্জন বর্ণগুলো কি কি? আচ্ছা, এবারে অন্য একজন কেউ করুন সমস্যা 3। আমি করব। আচ্ছা, সুস্মিতা বলুন। সমস্যা 3, ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে উ, ঞ, মূর্ধন্য, দন্তন্য, বর্গীয় ব, অন্তঃস্থ ব, তালব্যস্য, পেটকাটা মূর্ধন্যস্য, দন্তস্য, এই বর্ণগুলির উচ্চারণে আমাদের অধিক সমস্যা রয়েছে। এবার সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে ওটাই, ওই বর্ণগুলোর যে পার্টিকুলার উচ্চারণ স্থান সেটা দিয়ে আমরা মানে সেই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণটা বাংলা ভাষাতে করি না। বাংলা ভাষার ক্ষেত্রে ওটা ভুলও না। এইবার আমাদের সংস্কৃতে কি করতে হবে? ওটা ভুল কেন না, ওই বর্ণগুলো ওই পার্টিকুলার উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ না করলে সেটা আমাদের সংস্কৃতে সেটা ভুল। তাহলে সেটাকে ঠিক করার জন্য কি করতে হবে? ওই বর্ণগুলোর যে উচ্চারণ স্থান আছে সেই উচ্চারণ স্থান দিয়েই ওই বর্ণগুলোর উচ্চারণ করতে হবে। ঠিক আছে? তো আমাদের এতটুকু করতে হবে। আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন, এই যে নোয়া, নিয়া, না, না,
বর্গীয় ব, অন্তস্থ ব, স, স, এইগুলো কিন্তু আমরা দেখুন নিজেরা বাংলা ভাষাতে দেখুন বাংলা ভাষায় আপনারা কি করেন, নোয়া নিয়ার ক্ষেত্রে কোনো বর্গের সঙ্গে যখন উচ্চারণ করেন দেখবেন চেঞ্জ হয় না, আপনারা যে কোনো একটাই করে থাকেন। আচ্ছা 1 মিনিট। আচ্ছা শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপনারা নিজেরা কিছু এক্সাম্পল বলুন, ধরুন নোয়া দিয়ে আর নিয়া দিয়ে কিছু শব্দ বলুন, একটা দুটো করে এক্সাম্পল দিন বাংলা ভাষা। ব্যাং, নিয়া, নিয়া দিয়ে নিয়া, কি? আচ্ছা নিয়া, ঠিক আছে। আর আঙিনা, আঙিনা, ঠিক। আচ্ছা ওখানে কি আছে? ওখানে আছে ক, খ, গ, ঘ, ঙ, এটা আছে। আচ্ছা আর একটা নিয়াকার দিয়ে আচ্ছা যাই হোক, দেখুন একটা পেয়েছে কি মিয়া, ঠিক আছে। দেখুন এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হচ্ছে নির্ণয় করা খুব সোজা, মানে আমরা যদি থিওরি নাও জানি যে নো আকারের উচ্চারণ স্থান কোনটা, নিয়া আকারের উচ্চারণ স্থান কোনটা, এটা যদি আমরা নিজেরা নাও জানি, কেউ যদি আমাদের নাও শেখায়, তাও আমরা নিজেরা এটা নিজেরাই করতে পারি। কিভাবে করতে পারি? বর্গীয় বর্ণগুলো সাহায্য নিয়ে করতে পারি। আচ্ছা বলুন তো নো আকারটা কোন বর্গের বর্ণ? 5টা তো বর্গ আছে আমাদের বর্ণমালাতে, 5টা বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ, তাই তো? তাহলে এই 5টা বর্গের মধ্যে নো আকারটা কোন বর্গের বর্ণ? কোনটা কোনটা স্যার? স্যার উয়া বললেন? স্যার ক বর্গ, উয়া ক বর্গ আর ইয়া চ বর্গ। উয়া ক বর্গ হবে। নিয়াটা চ বর্গ, নো আকার ক বর্গ, ক বর্গ। এবারে দেখুন প্রত্যেকে ক বর্গের উচ্চারণ স্থান কি? উচ্চারণ স্থান যদি আমরা মানে পার্টিকুলার নামটা না বলতে পারি, উচ্চারণ স্থানের নামটাও কণ্ঠ, তাই তো? একদম ভিতরের দিকে কণ্ঠ, 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 ওষ্ঠ নয়। তাহলে ওই মানে পঞ্চম বর্ণ যেটা আছে তার উচ্চারণ স্থান কি হবে? স্বাভাবিকভাবে কণ্ঠ, তাই তো? কণ্ঠ। এবার আমরা নিজেরা ওই যে একটা পার্টিকুলার শব্দ বলা হলো, দেখুন আঙিনা, আঙিনা বলা হয়েছে শব্দটা, ওখানে যে নো আকারের উচ্চারণটা কি কণ্ঠ থেকে হচ্ছে? দেখুন নিজেরা করে দেখুন। হচ্ছে কি?
যেখানে ককারের উচ্চারণ করছেন ক খ গ ঘ যেখান থেকে বলছেন সেখানে নকারটা হচ্ছে না স্যার, হচ্ছে না, তাই তো? এটা মানে স্বাভাবিকভাবে হয় না, আমরা অনেকটা দেখুন সামনের দিকে উচ্চারণ করছি। ক খ গ ঘ ঙ যখন দেখুন মানে বর্গীয় বর্ণগুলোর সাথে বলছি তখন কিন্তু নকারটা ঠিক যেমন যেখানে উচ্চারণ হওয়ার কথা সেখানেই হচ্ছে। কেন হচ্ছে না, ওখানে একটা ফ্লোতে হচ্ছে। আপনি পূর্বে যখন ক খ গ ঘ বলে দিলেন তার সাথে যখন নকারটা বলছেন তখন কিন্তু আপনাকে আর আপনি আলাদা করে নকারটা ওখানে বলতে পারছেন না। কেন পারছেন না? অভ্যাসটা নেই। কিন্তু যখন ক খ গ ঘয়ের সাথে বলছেন তখন কিন্তু ওই নকারটা ঠিক যেখানে উচ্চারণ হওয়ার কথা সেখানে উচ্চারণ হচ্ছে। যখন সিঙ্গেল আপনি এই নকারটাকে বলছেন তখন কিন্তু হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, ওইটা যাতে আমরা কেবলমাত্র নকারটাকে আমরা যেন ওই ঠিক যখন ওই মানে বাকিগুলোর সাথে যখন করছি, বর্গীয় বর্ণগুলোর সাথে যখন করছি তখন ঠিক হচ্ছে, একা একা যখন নকারটাকে বলছি তখন ঠিক হচ্ছে। তাহলে একা একা যখন বলছি তখন যাতে ঠিক হয় তার জন্য আমাদের কি করতে হবে, ওই একসাথে যাদের সাথে বলছিলাম তাদের সাথে বলতে গেলে ঠিক হচ্ছিল তাদের সাহায্য নিয়ে অভ্যাসটা করতে হবে। ওটা আমি আপনাদের এখানে স্টেপটা বলা আছে কিভাবে করতে হবে। তাহলে বর্গীয় বর্ণগুলোর সাহায্য নিয়ে আমরা অভ্যাসটা করব। দেখুন আঙিনা যখন বলছি নকারটা সামনে দিকে উচ্চারণ হচ্ছে, কিন্তু ঠিকঠাক হওয়া মানে উচ্চারণটা কেমন হওয়া উচিত, নকারটা অনেক ভিতরে হওয়া উচিত, আঙিনা এরকম হওয়া উচিত। যেমন যেখানে ক খ গ ঘ হচ্ছে সেখানেই হওয়া উচিত। আরেকটা সমস্যা আমাদের কি আছে, মানে নকারটা তাও স্পষ্ট হয় বাংলাতে, তাও অনেকটা ক্লোজ হয়, যেমনটা হওয়ার কথা তার থেকে অনেকটাই মানে পুরোটা না হলেও অনেকটাই ঠিকঠাক হয়। কিন্তু অনেক সমস্যা আমাদের আছে হচ্ছে নিয়াকারের ক্ষেত্রে, চ ছ জ ঝ নিয়া। নিয়াকারটা আমরা যা ইচ্ছা একটা করি, বাংলা ভাষাতে আমরা কি করি ঠিকই থাকে না, ওটা প্রত্যেকের মতো করে। দেখুন মিয়া বললে হচ্ছে ওখানে দেখুন চ ছ জ ঝ নিয়া, চ বর্গের উচ্চারণ স্থান কি, চ বর্গ কোথায় উচ্চারিত হচ্ছে, চ ছ জ ঝ মিয়া কোথায়, তালুতে। আর যখন আপনি মিয়া শব্দ বলছেন ওখানে যে নিয়াকারটা আছে কোথায় উচ্চারণ করছেন, মানে সামনের দিকে, তালুর থেকে আরো এগিয়ে যাচ্ছে মিয়া, তাই তো? তালুতে হচ্ছে না, তালুর থেকে আরো সামনে এগিয়ে এসছে। তাহলে দেখুন আমরা কিন্তু নকার আর নিয়াকারের ক্ষেত্রে বাংলা ভাষাতে একটা উচ্চারণ স্থানের সাপেক্ষে অনেকটা সামনের দিকে এগিয়ে গেছি। আমাদেরকে কি করতে হবে, উচ্চারণ স্থানে ফিরে যেতে গেলে পিছিয়ে যেতে হবে। ঠিক আছে, এইটার ক্ষেত্রে সমস্যা হয়। একই রকম সমস্যা হয় কি মূর্ধন্য নকার আর দন্তীয় নকার। এবার এখানে একটা সুবিধা কি, এখানে কিন্তু বাংলা ভাষাতে আমরা মানে দুটো নকারের ক্ষেত্রে আলাদা করে উচ্চারণ করি না, দুটো নকারের জায়গায় একটার উচ্চারণ করি। সেটা কোনটা করি, দন্তীয় নকারের। দন্তীয় নকারের উচ্চারণটা আমরা ঠিকঠাক করি, আর মূর্ধন্য নকারের জায়গায় আমরা বাংলাতে দন্তীয় নকারই উচ্চারণ করি। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে কোনটাকে, দন্তীয় নকারকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, ওটা আমাদের অটোমেটিক্যালি আছে। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে কি, মূর্ধন্য নকারের জায়গায় যেটা আমরা দন্তীয় নকার উচ্চারণ করি বাংলাতে, এখন আমাদের সেটা করলে হলো না, মূর্ধন্য নকারটাকে মূর্ধন্য নকারই উচ্চারণ করতে হবে। এবারে মূর্ধন্য নকারটা কোন বর্গের বর্ণ, আচ্ছা ট বর্গের উচ্চারণ, মানে ট বর্গটা উচ্চারণ করে দেখুন কোথায় হচ্ছে, ট ঠ ড, ট ঠ ড ঢ ণ, কোথায় হচ্ছে, মূর্ধাতে, তাই তো? মূর্ধা, হ্যাঁ। কিন্তু আমরা বাংলা ভাষাতে যে মানে মূর্ধন্য নকারের উচ্চারণ করি সেটা কোথায়, দন্ত নকারের মতো হয়, মানে সামনে একেবারে। তাহলে আমাদেরকে ওই বর্গীয় বর্ণের সাহায্য নিয়ে মূর্ধন্য নকারের উচ্চারণটা ঠিক করতে হবে, ট ঢ ড ঢ ণ, মানে মূর্ধন্য নকারের উচ্চারণটা ওখানেই করতে হবে এবার থেকে। ঠিক আছে, শ্লোকে যেখানে যেখানে মূর্ধন্য আসবে সেখানে সেখানে ওই মূর্ধন্য নকারের উচ্চারণটা ওখানেই করতে হবে। ঠিক আছে, এটা প্রথম শুনতে কঠিন লাগছে, কিন্তু অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর একটা সহজ উপায় আছে এগুলো ঠিক করার।
ওটা আমরা দেখবো, সমাধানের ক্ষেত্রে দেখবো। আচ্ছা, তারপরে কি আছে, বর্গীয় ব আর অন্তস্থ ব। এই দুটো বয়ের ক্ষেত্রে কিন্তু আমরা একটাই করে থাকি। বাংলাতে আমরা দুটো বকারের উচ্চারণে কোনো পার্থক্য করি না, দুটো বকারের জায়গায় আমরা একটা বকারেরই উচ্চারণ করে থাকি। সেটা কোনটার করে থাকি? বর্গীয় ব। কেমন? আচ্ছা দেখুন তো, বর্গীয় বটা যখন উচ্চারণ করছি, আমাদের যে মানে মুখের যে বৈশিষ্ট্য, মুখের আদলটা কিরকম হচ্ছে দেখুন, প ফ ব ভ ব, তাই তো? দুটো প বর্গের উচ্চারণ স্থান কি? ওষ্ঠ, ঠিক আছে? দেখুন, যখনই আমরা প বর্গের উচ্চারণ করছি তখন আমাদের দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করছে, ঠিক আছে? দেখুন, প ফ ব ভ ম। তাহলে বাংলাতে আমরা কোনটা করে থাকি? বাংলাতে আমরা যে বকারটা বলি সেটাতে আমাদের ওষ্ঠ স্পর্শ করে না, করে না? বাংলাতে আমরা অন্তঃস্থ হোক আর বর্গীয় আমরা বর্গীয় বয়ের উচ্চারণটাই করে থাকি, অর্থাৎ আমাদের দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করে। তাহলে ঠিক একই রকম ভাবে বাংলা ভাষাতে আমরা দন্তীয় নকারের যে উচ্চারণ করি সেটা সংস্কৃত ভাষাতে গ্রাহ্য, কোনো অসুবিধা নেই, ঠিকই আছে। তো একই রকম ভাবে বর্গীয় বয়ের যে উচ্চারণটা আমরা করি বাংলা ভাষাতে সেটাও সংস্কৃতের ক্ষেত্রে গ্রাহ্য। অসুবিধা তাহলে কোথায়? ওখানে যেমন অসুবিধা ছিল মূর্ধন্য নকারের ক্ষেত্রে, ওটাকে চেঞ্জ করতে হবে। তো এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে কি? অন্তস্থ বকারটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? অন্তস্থ বকারের উচ্চারণটা কেমন হয়? এটা খুব সোজা। আমাদেরকে এমন একটা বকার উচ্চারণ করতে হবে, বর্গীয় বয়ের উচ্চারণে কি হচ্ছে, আমাদের দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করছে। আর অন্তস্থ বয়ের ক্ষেত্রে আমাদের কি দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করবে না। তাহলে আমাদের এমন একটা বকার উচ্চারণ করতে হবে যেখানে আমাদের দুটো ওষ্ঠ স্পর্শ করবে। দুটো ওষ্ঠ স্পর্শ করে আমরা যে বকাটা উচ্চারণ করব সেটাই হচ্ছে অন্তস্থ বকারের উচ্চারণ। সেটা কেমন হবে দেখুন, ওষ্ঠ স্পর্শ করলে কি হচ্ছে? বর্গীয় ব ব ব, আর ওষ্ঠ স্পর্শ না করলে ও ও। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, নেক্সট আরেকটা সবচেয়ে বড় সমস্যা তিনটে সকারের ক্ষেত্রে। তিনটে সকারের ক্ষেত্রেও সমস্যা আছে। আচ্ছা, কেউ বলুন তো যে আমাদের তিনটে সকারের জায়গায় বাংলা ভাষাতে কিন্তু আমরা কোনো পার্থক্য রাখি না, আমরা একটাই করি। তিনটে সকারের জায়গায় আমরা একটা সকারের উচ্চারণ করি, সেটা কোনটা? তাহলে বাংলা ভাষাতে আমরা কি করি? তালব্যটা করে থাকি। তো একই রকম ভাবে সেই মানে একই সমাধান কি, তালব্যের উচ্চারণ আমাদের কিছু করতে হবে না। মানে সংস্কৃতে ওটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, ওটা সংস্কৃতে ঠিক আছে তালব্যের উচ্চারণটা। বাংলায় যেটা করে থাকি সেটাই। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে কোন দুটো? দন্তীয় স এবং মূর্ধন্য স, তাই তো? এই দুটোকে চেঞ্জ করতে হবে। এই দুটোকে আমরা কিভাবে চেঞ্জ করব? আচ্ছা, তিনটে সকারের মানে তিনটে সকার আমরা যখন বলছি বাংলাতে কিভাবে বলছি বলুন তো? তালব্য স, অর্থাৎ উচ্চারণের জায়গাটা কোনটা? তালু, তাই জন্য বলছি তালব্য স। একই রকম ভাবে দন্তীয় স, অর্থাৎ উচ্চারণের জায়গাটা কি? দন্ত, তাই জন্য তাকে আমরা বলছি দন্তীয় সকার। আর একটাকে কি বলছি? মূর্ধন্য সকার, অর্থাৎ তার উচ্চারণের জায়গাটা কোনটা? মূর্ধা, তাই জন্যই তাকে বলছি মূর্ধন্য সকার। আচ্ছা, এইবারে এইগুলো আমাদের শিখতে গেলে কি করতে হবে? ওই শুধুমাত্র আমরা যদি মানে তালব্যের সাথে শিখতে হচ্ছে না, মূর্ধন্য স এবং দন্ত স শিখতে হবে এই দুটোকে। এবার আমরা যদি শুধুমাত্র এই দুটোর পিছনে পড়ি তাহলে হবে। আমাদেরকে এই দুটো শিখতে গেলে কি করতে হবে? এদের মানে সাঙ্গবাঙ্গগুলোকে আনতে হবে, সাঙ্গবাঙ্গকে নিয়ে শিখতে হবে। এবারে বলুন তো তালু, তাহলে আমাদের শিখতে হবে কি? দন্তীয় সকার এবং মূর্ধন্য সকার। মূর্ধা হচ্ছে কোন বর্গের উচ্চারণ স্থান? ট বর্গ। দন্তীয় কোন বর্গের উচ্চারণ স্থান? ত বর্গ। তাহলে আমাদের ত বর্গের সাহায্য নিয়ে দন্তীয় সকারের উচ্চারণটা অভ্যাস করে শিখতে হবে, আর
টবর্গের সাহায্য নিয়ে মূর্ধন্য সকারের উচ্চারণটা আমাদের শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে কয়েকটা বর্ণ আছে ব্যঞ্জন বর্ণ, এগুলোর ক্ষেত্রে আমাদের বাংলা ভাষাতে যেমনটা আছে ঠিক আছে, কিন্তু সংস্কৃতে এগুলোকে ঠিকঠাক করতে হবে। মানে কি, এই বর্ণগুলো যে যে উচ্চারণ স্থান, সেই উচ্চারণ স্থান দিয়েই উচ্চারণ করতে হবে, যেটা আমরা বাংলা ভাষাতে করে থাকি না। ঠিক আছে? তো সেক্ষেত্রে এই কয়েকটা পার্টিকুলার বর্ণ সেগুলো আমাদের একটু অভ্যাস করতে হবে। কিভাবে অভ্যাস করব, উপায়টা কেমন হবে? খুব সহজ একটা উপায়। দেখুন, এটা পড়লে বুঝতে হবে, সমাধানটা করতে। আচ্ছা, সুস্মিতা ম্যাডাম পড়ছিলেন তো? হ্যাঁ, কিন্তু স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, বাকিদের ক্ষেত্রে কি স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি। যাচ্ছে দেখা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। সমাধান 3। এই সমস্যার সমাধানের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা কেউ প্রথমে কেবলমাত্র এই বর্ণগুলির সরাসরি উচ্চারণ করা অভ্যেস করব না। আমরা প্রথমে বর্গীয় বর্ণগুলির সাহায্য নিয়ে এই বর্ণগুলির উচ্চারণ অভ্যাস করব। এখানে একটি উদাহরণ দেওয়া হচ্ছে। যেমন উম এবং ইয়, এই দুটি বর্ণের অভ্যাস কেমন করে করা হবে? আমরা প্রথমে ক বর্গের সাথে, অর্থাৎ ক, খ, গ, ঘ, উম এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। তারপর ক উম, খ উম, গ উম, ঘ উম এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকব। আচ্ছা, এখানে একটা জিনিস বলার, আমরা এই ম আর মিয়া এই মানে এইগুলোর উচ্চারণটা কিন্তু আমরা অভ্যাসটা এইভাবে করবো না। যেটা আসলে আমাদের শব্দে শুনতে পাওয়া যায় যে অংশটুকু, সেইটুকু অভ্যাস করবো। শব্দে আমরা কি শুনি? শব্দে আমাদের তো এইভাবে মানে শব্দের সাথে যখন আমরা উচ্চারণ করি মানে নোয়া আর মিয়া, সেক্ষেত্রে তো মানে ফোনেটিক্স যেটা মানে ধ্বনি যেটা আমরা শুনতে পাই, শব্দের সাথে যে ধ্বনিটা আসে এই বর্ণগুলোর জন্য, সেটা কিন্তু এইটা আসে। সেটা কিরকম আসে? ক খ গ ঘ ন, এরকম চ ছ জ ঝ ন। মানে শব্দের সঙ্গে যখন উচ্চারণ করি যতটা শুনতে পাই, যেমন দেখুন নিয়া, ওখানে নিয়া এতটা না, জাস্ট ফোনেটিক্স যতটা শব্দের সঙ্গে উচ্চারণ করলে পাওয়া যায় অতটুকুই, মানে ওই অংশটুকু আমরা অভ্যাস করি। পুরো একদম মানে যখন আমরা শুধু ব্যঞ্জন বর্ণ যখন আমরা শিখছি, বর্ণমালা যখন শিখছি, তখন তার ফোনেটিক্স এইরকম ক খ গ ঘ ন। কিন্তু শব্দের সঙ্গে যখন এই অক্ষরগুলো আসে তাদের ফোনেটিক্স কতটা আসে? ড্যাং মানে ন, এতটুকুই আসে, এতটা না। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে ওই যতটুকু অংশ আমরা শব্দের সঙ্গে শুনতে পাই ঠিক ওই রকম ভাবে অভ্যাসটা করি। কারণ আমাদের হচ্ছে বর্ণমালা শিখে কোনো কাজ নেই, আমাদের শব্দের সঙ্গে ঠিক যে অংশটা শোনা যায়, শব্দের সঙ্গে উচ্চারণ করলে এই বর্ণগুলোর যে অংশটা আমরা শুনতে পাই, অর্থাৎ ফোনেটিক্স যেটা আসে, অতটাই আমাদের অভ্যাস করতে হবে। কারণ আমাদের কাজ হচ্ছে আমরা শ্লোক উচ্চারণ করব,
স্তোত্রের ক্ষেত্রে শ্লোক উচ্চারণ করবো, আমাদের ওইটুকুই লাগবে, আমাদের ওইটা পারফেক্ট, মানে ওইটার পারফেকশন আনতে হবে। অটোমেটিক্যালি যখন আপনি ক খ গ ঘ ঙ বলবেন, ওর উচ্চারণটা পারফেক্ট থাকবে, ওটা অভ্যাস করা দরকার। আমাদের অভ্যাস করতে হবে ক খ গ ঘ ঙ এরকম না, চ ছ জ ঝ ঞ এরকম। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বিষয়টা কি পরিষ্কার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা লেখা আছে তারপর ক উম, এটা এরম না হয় কং খং গং ঘং এরম হবে নিশ্চয় উচ্চারণটা? হ্যাঁ, ওটা আমরা স্টেপ বাই স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা ক খ গ ঘ, দেখুন পুরোটা পড়ুন। আচ্ছা, এই ক্রমে ক্রমাগত উচ্চারণ করতে থাকবো। এভাবে ক্রমাগত অভ্যেস করতে থাকলে আমরা দেখব যে অংশে কোথায় গেল, হ্যাঁ, যে অংশে কয়ের উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, যে অংশে কয়ের উচ্চারণ হচ্ছে সেই অংশ দিয়ে কেবলমাত্র উমকারের উচ্চারণ করতে আমরা পারছি। আসলে যে বর্ণের উচ্চারণ স্থান যেটি, সেই স্থান দিয়ে সেই বর্ণটি উচ্চারিত হলে তবেই সেটি সঠিক উচ্চারণ বলে বিবেচিত হয়। তাহলে এইভাবে আমরা অন্যান্য বর্ণগুলির উচ্চারণ অভ্যেস করব। এখানে বর্ণের উচ্চারণ স্থানগুলি দেওয়া হচ্ছে। দেখুন এখানে কোন বর্গের মানে উচ্চারণ স্থান কোনটা সেটা দেওয়া আছে, ওগুলো প্রত্যেকে জানেন। একবার মানে পড়ে নিন একবার, তাও অপূর্ব বিসর্জনীয়ানাং কণ্ঠ। অপূর্ব বিসর্জনীয়ানাং কণ্ঠ, বাবা কি কঠিন। অ ক বর্গ, হ বিসর্গের উচ্চারণ স্থান কণ্ঠ। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, এগুলো কি সংস্কৃতটা বাংলায় লেখা আছে? হ্যাঁ। আচ্ছা, 2 ইচুয় শানাং তালু, ই চ বর্গ অন্তস্থজ তালব্যস্য, এই বর্ণগুলির উচ্চারণ স্থান তালু। 3 ঋতুর শানাং মূর্ধা, রি ট বর্গ র স, এই বর্ণগুলির উচ্চারণ স্থান মূর্ধা। 4 ঋতুল শানাং দন্তা, লি ত বর্গ ল স, এই বর্ণগুলির উচ্চারণ স্থান দন্ত। 5 উপুপ উপদ্মানীয়ানাং ওষ্ঠ। বাবা এটা তো পারছি না উচ্চারণ করতে। ঠিক আছে, অসুবিধা নেই। রস্যু প বর্গ উপধ্যানীয়, এই বর্ণগুলির উচ্চারণ স্থান ওষ্ঠ। 7 এদেইতৌ কণ্ঠ তালু, এ ওই, এই বর্ণগুলির উচ্চারণ স্থান কণ্ঠ এবং তালু। 8 ও দৌত কণ্ঠস্থম, ও ও, এই বর্ণগুলির উচ্চারণ স্থান কণ্ঠ এবং ওষ্ঠ। বকারস্য দন্তস্থম, অন্তস্থ বকারের উচ্চারণ স্থান দন্ত এবং ওষ্ঠ। 10 জিহ্বা মূলীয়স্য জিহ্বা মূলম, জিহ্বা মূলীয়ের উচ্চারণ স্থান জিহ্বা মূল। এবারে যে বর্ণগুলোর ক্ষেত্রে আমাদের সমস্যা বলা হয়েছে সেগুলো কিভাবে অভ্যাস করবো, ঠিক এইভাবে এই স্টেপটাকে ফলো করবো আমরা। কি ফার্স্ট স্টেপ হচ্ছে পুরো বর্গীয় বর্ণের সঙ্গে উচ্চারণ করে নেওয়া পুরোটা, ক খ গ ঘ ঙ। নেক্সট স্টেপ গ ঙ খ ঙ গ ঘ ঘ ঙ, এইভাবে। এই দুটো স্টেপ আমরা কি করবো, আমরা কিন্তু কেউ প্রথমেই শুধুমাত্র মানে যেটা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট, যে কেবলমাত্র আমরা যে বর্ণগুলোর উচ্চারণ আমরা ঠিক করতে যাচ্ছি, কেবলমাত্র ওই বর্ণের উচ্চারণ আমরা শুরুতে কখনোই করবো না। আমাদের এখন প্রথম কয়েকদিন কাজ হলো শুধু এইভাবে অভ্যাস করা, ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ, এইভাবে আমরা অভ্যাস করবো। তারপরে এরকম কেউ অভ্যাস করবো না যে ঙ ঙ ঙ, এটা করবো না। আমাদের শুধু এই দুটো স্টেপ এখন অভ্যাস করতে হবে, ক খ গ ঘ ঙ, ক ঙ খ ঙ গ ঙ ঘ ঙ। এইটা কয়েকদিন চলার পরে 5-6 দিন, এটা আমাদের মোটামুটি এখন আগামী ক্লাস পর্যন্ত এটাই চলবে।
কেউ শুধু মানে কেবলমাত্র ওই বর্ণের উচ্চারণ করতে যাবে না। আগামী ক্লাস পর্যন্ত এখন এটাই চলবে, এই দুটো স্টেপ। বাকি মানে বাকি যে অক্ষরগুলোর কথা বলা হয়েছে সেগুলোর ক্ষেত্রেও একই প্রসেস। নিয়কারের ক্ষেত্রে চ ছ জ ঝ ঞ, চ ঞ ছ ঞ জ ঞ ঝ ঞ। নেক্সট, দন্তনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওটা বাংলাতে যেমন আছে তেমনটাই এখানে। মূর্ধন্য নকারের অভ্যাস কেমন করবো? এরকম ট ঠ ড ঢ ন, ট ন ঠ ন ড ন ঢ ন। ঠিক আছে। আচ্ছা, আর একটা তালব্যের ক্ষেত্রে লেখা আছে, অভ্যাস করার দরকার নেই। কিন্তু আসলে কি হয় বলুন তো, এতদিন ধরে আমরা তিনটের ক্ষেত্রে একই করে রেখেছি, তিনটে সকালের জন্য আমরা তালব্যের উচ্চারণ করেছি। এখন আমরা যখন বাকি দুটো আলাদা করে শিখতে যাচ্ছি তখন তালব্যেরটাকেও ভুলিয়ে ফেলবো, মানে এমনটা হয়ে যাবে হয়তো তালব্যের জায়গায় দন্তেশ্ব করে দেবো। সেটা যাতে না হয় আমরা তিনটেই অভ্যাস করতে থাকবো এরকম। চ ছ জ ঝ স, চ স ছ স জ স ঝ স। নেক্সট, মূর্ধন্য সকার ট ঠ ড ঢ স, ট স ঠ স ড স ঢ স। নেক্সট, দন্তীয় স ত থ দ ধ স, ত স থ স দ স ধ স। আচ্ছা, আর বর্গীয় বকার অন্তস্থ বকার বলেছিলাম। বর্গীয় বকারের ক্ষেত্রে কি হবে? দুটো ওষ্ঠ সম্পূর্ণভাবে স্পর্শ করবে তাহলে বর্গীয় বকার ব, আর অন্তস্থ বকার দুটো ওষ্ঠ সম্পূর্ণভাবে স্পর্শ করবে না, ও। ঠিক আছে। আচ্ছা, আরো কিছু কিছু যেগুলো যুক্তাক্ষর আছে সেগুলোর একটা আমাদের উচ্চারণ অভ্যাস করতে হবে। সেটা কিভাবে করব? ধরুন যুক্তাক্ষর যেগুলো প্রসিদ্ধ আছে, যেগুলো প্রায় সময় মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই আসে, দেখা যায়। যেমন একটা আছে যে ক্ষিয়কার, বাংলাতে আমরা উচ্চারণটা কেমন করে থাকি? ক্ষিয়, তাই তো? এখানে কেমনটা হবে? এখানে আমাদেরকে একটা শুরুতেই বলে দেওয়া হয়েছে, একটা সহজ ট্রিক্স একেবারে, যেমনটা স্পেলিং তেমনটা প্রনাউন্সিয়েশন। ক্ষিয়কারের স্পেলিং কি? ক্ষেত্রে হবে, ধর্মক্ষেত্র। ক্ষিয়কারের স্পেলিংটা কি? ক স, তাই তো? ক আর স এই দুটো অক্ষর যুক্ত হয়ে ক্ষিয়। স্পেলিং কি? ক স। তাহলে আপনাকে কি করতে হবে? এই দুটো বর্ণে উচ্চারণ করতে হবে। আপনি আলাদা করে যখন করেন ক স, কটা হচ্ছে কয়ের উচ্চারণ কণ্ঠ ক, আর মূর্ধন্য স-এর উচ্চারণটা হচ্ছে মূর্ধা স। এই দুটোকে আপনাকে একসাথে উচ্চারণ করতে হবে, যেহেতু স্পেলিং এ দুটোই পাচ্ছি আমরা। এই দুটোকে একসাথে করতে হবে মানে কি? যুক্তাক্ষর মানে আসলে কি হয় বলুন তো? যুক্তাক্ষরের ক্ষেত্রে এটাই হয়, ক স, এখানে ক এর পরে কিন্তু একটা স্বরবর্ণ আছে, অকার আছে। ওখানে ওইদিকে মূর্ধন্য স এর পরে একটা অকার আছে। একটা সহজ নিয়ম জানেন তো, যে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ তো শুধুমাত্র করা যায় না, স্বরবর্ণের উচ্চারণ ছাড়া ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করাই যায় না। কেবল ব্যঞ্জনের মানে কেবলমাত্র যে ব্যঞ্জন বর্ণ তার উচ্চারণ কিন্তু স্বরবর্ণ ছাড়া করা যায় না। আপনি মানে কয়ের উচ্চারণ স্বরবর্ণ ছাড়া করতে পারবেন না, যে কোনো স্বরবর্ণের সাহায্য নিতেই হবে, তাই না? এটাই নিয়ম। কিন্তু যুক্তাক্ষরের ক্ষেত্রে কি হয়? ক আর স, কয়ের পরে যে অকারটা আছে সেই অকারটা কিন্তু আর নেই। একটা ব্যঞ্জন মানে ব্যঞ্জন বর্ণ তার পরবর্তী যে ব্যঞ্জন বর্ণ তাদের মধ্যে যখন কোনো স্বরবর্ণ থাকে না তখন আসলে সেটা যুক্তাক্ষর হয়ে যায়, তাই তো? কৃষ্ণ, এখানে মূর্ধন্য স এবং মূর্ধন্য নকার আছে। মূর্ধন্য স এর পরে কোনো স্বরবর্ণ আছে? নেই, নকারের পরে আছে। তাহলে যুক্তাক্ষরের ক্ষেত্রে হয়টা কি? মধ্যের যে স্বরবর্ণ সেটা থাকে না, মানে পূর্বের মানে যুক্তাক্ষরের যেটা পূর্বের যুক্তাক্ষর তো দুটো বর্ণ নিয়ে হয়, দুটো বর্ণ মানে স্বাভাবিকভাবে কোন একটা আগে আছে কোন একটা পরে আছে। আগের যেটি ব্যঞ্জন বর্ণ যুক্তাক্ষরের তার স্বরবর্ণটা থাকে না, স্বরবর্ণটা থাকে না, অর্থাৎ স্বরবর্ণ যখন থাকবে না তখনই আসলে যুক্তাক্ষর হচ্ছে। তাহলে আপনাকে এমন এক তাহলে ক্ষীয়কার উচ্চারণ করতে হবে কিভাবে? ক স দুটো বর্ণের উচ্চারণ করতে হবে, মাঝখানে কটা নেই। আপনি যখন বলছেন ক স ক স, যতক্ষণ কয়ের পরে স্বরবর্ণ থাকছে ততক্ষণ কিন্তু মানে ক্ষীয়কারের উচ্চারণটা হচ্ছে না। যখনই আপনি স্বরবর্ণটাকে বাদ দিয়ে দেবেন তখনই ক্ষীয়কারের উচ্চারণটা হবে, মানে ক স ক্ষ ক্ষ, দেখুন কয়ের পরে কিন্তু আর স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে না।
এটাই উচ্চারণ। ক্ষীয়কারের উচ্চারণটা কেমন? ক্ষ। তাহলে আপনি এটা কিভাবে অভ্যাস করবেন? নতুন নতুন শিখছি আমরা, কিভাবে অভ্যাস করবো? আমরা এটা অভ্যাস করতে পারি এইভাবে, আমরা বারবার রিপিট করতে পারি এরকম ক শ ক শ ক শ ক শ। এবারে এই রিপিটেশনটা আমাদের স্পিডটা বাড়াতে হবে, ঠিক আছে? একটা আছে না, মানে যে কোনো জিনিস নতুন কিছু শিখতে গেলে আপনি যত স্লো, মানে প্রথম দিকে যত স্লো করবেন আপনার শেখাটা তত পারফেক্ট। তাহলে আমরা কি করবো? ক শ, এইভাবে স্পিডটা বাড়াতে থাকবো। ক শ ক শ ক শ ক শ ক শ ক্ষ, ঠিক আছে? যাদের ক্ষেত্রে হয়তো কারোর ক্ষেত্রে একবারে হতে পারে তাদের ক্ষেত্রে অভ্যাস করতে হবে, যাদের ক্ষেত্রে একবারে হচ্ছে না তারা এইরকম ভাবে অভ্যাস করবে। ক শ ক শ ক শ ক শ ক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্ষীয়কারের উচ্চারণ। এক্সাম্পল হচ্ছে গীতার একেবারে প্রথম শ্লোক, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন সবসময় কি আসে যুক্তাক্ষরের ক্ষেত্রে, জ ফেলা, তাই তো? এটা আমরা মানে যুক্তাক্ষরের ক্ষেত্রে একটা কমন, সব প্রায় জায়গায় দেখতে পাই জ ফেলাটা। জ ফেলার উচ্চারণটা কেমন হবে দেখুন। জ ফেলার উচ্চারণটা কেমন করবো আমরা? পাশে দেখুন একটা হাইলাইট করে লেখা আছে ই আর অ। আমরা যখন মানে মানে জ ফেলার উচ্চারণটা কেমন হবে এখানে? ই আর অ এর মতো হবে। কিরকম ই আর অ এর মতো হবে? যখন আমরা আলাদা করে বলছি ই অ ই অ, এটা আলাদা করে বলছি। যখনই আমি ই আর অটাকে, যেমন ওখানে হচ্ছিল কি ক আর শ কে যখনই যুক্তাক্ষর মানে যখনই যুক্ত করে দেবো তখন তার আউটপুটটা কি? ক্ষীয়কার। একই রকম ভাবে যখন আমরা ই আর অ এই দুটোকে যুক্ত করে দেবো তখনই ওটা ইয়কারের উচ্চারণ, মানে জকারের উচ্চারণ। কেমন হবে? ই অ, এটা আলাদা করে বললে এরকম হচ্ছে, একসাথে বললে ইয়, তাই তো? ই অ একসাথে করে দিলে ইয়, এটাই হচ্ছে আমাদের ইয়কারের উচ্চারণ। মানে আমাদের অন্তস্থ যে ইয়কার তার উচ্চারণ এটা, আর জ ফেলা যেটা তার উচ্চারণ এটা। তাহলে ধরুন বিদ্যা শব্দের উচ্চারণটা কেমন হবে? বিদ, তারপর ইয়কার আছে, জ ফেলা আছে, বিদ ইয়া। এবারে আপনাদের কি হবে? যুক্তাক্ষরের ক্ষেত্রে হয়তো দেখবেন পুরোটা মেনটেন হবে না। আমরা যখন কেবলমাত্র ইয়কার উচ্চারণ করছি তখন উচ্চারণটা এরকম ই অ ইয়। যখনই কোনো মানে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে করব, মানে যুক্তাক্ষর হিসাবে যখন করব তখন কিন্তু ই অ এটা স্পষ্ট হবে না। ওটা কি হবে? ওটা পরবর্তী মানে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যে স্বরবর্ণ আসবে তার প্রভাবে কি হবে? ই অ এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার শোনাবে না। ওটার পরবর্তী যে স্বরবর্ণ আছে তার প্রভাবে বিকৃত হতেই থাকবে। যেমন ধরুন আমি যদি অকারের সাথে উচ্চারণ করি তখন কিন্তু ঠিক হবে বিদ্যা, ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ইয়া বিদ্যা বিদ্যা। কিন্তু যখন আকারের সাথে উচ্চারণ করবো তখন বিদ্যা, তখন ইকারটা যেন স্পষ্ট শুনতে পাচ্ছি না। ইয়া তার প্রথমটা কি ইকার, সেটা যেন স্পষ্ট হচ্ছে না, এটা মতো শোনা যাচ্ছে। ওটা কেন হচ্ছে? স্বরবর্ণের প্রভাবে। যে স্বরবর্ণ আসলে যুক্তাক্ষরের সঙ্গে থাকছে, ইয়াকার যখন যুক্তাক্ষর হিসেবে থাকছে তার সাথে যে স্বরবর্ণ থাকছে তার প্রভাবে কি হবে? ই অ এটা স্পষ্ট শোনাবে না, বিকৃত হবেই। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ই অ এটাই উচ্চারণ, এটাকে মাথায় রেখে আপনাকে উচ্চারণটা করতে হবে। এবং যে বিকারটা যেটা আসবে, মানে ইটা স্পষ্ট যেটা শোনা যাবে না, সেটা কিন্তু আপনাকে নতুন করে শিখতে হবে না যে এটা এখানে তাহলে কিরকম হবে, ইটা এখানে কতটা হবে, কেমন হবে, এটা আলাদা করে শিখতে হবে। ইটা মাথায় রেখে আপনি উচ্চারণ করে দেবেন, পরবর্তী স্বরবর্ণের প্রভাবে যেটা হওয়ার দরকার হয়ে যাবে। ওটা আপনাকে আলাদা করে কিছু চিন্তা করতে হবে। ধরুন যখন কৃত্য যখন বলছি তখন ঠিক আছে, তখন স্বরবর্ণ হিসেবে কি আছে? অকার আছে, কৃত্য। তো তারপরে অকার আছে, অকারের কোনো প্রভাব ফেলতে পারে নাই বলে স্পষ্ট শোনা যাচ্ছে কৃত্য। কিন্তু যখন আপনি আকারের সাথে বলবেন দ আ আছে তখন কিন্তু আকারের প্রভাবে চেঞ্জ হবে। কিন্তু আমাদের মাথায় যেটা থাকে এতটাই বিদ্যা। আপনি মাথায় রেখে উচ্চারণ করবেন, পরবর্তী স্বরবর্ণের প্রভাবে যতটুকু যা বিকৃত হলো,
ওটা আপনাকে ভাবতে হবে না, কিন্তু বিদ্যা ইয়টাকে মাথায় রেখে উচ্চারণ করতে হবে। যখনই আমাদের ইয়কার যখন যুক্তাক্ষর হিসেবে আসবে, মানে জফলা যখন যুক্তাক্ষর হিসেবে আসবে, ঠিক আছে। এখানে মোটামুটি ভেঙে দেখানো আছে জিনিসগুলো, বিদ্যা, কৃত্য, এইভাবে দেখানো আছে, ঠিক আছে। তো আর একটা হচ্ছে দেবনাগরী দেওয়া আছে, অভ্যাসের স্টাইলটা কেমন হবে ওটা দেবনাগরী উপরে দেওয়া আছে। আচ্ছা, তো আজকে মোটামুটি আমরা একটা স্টাডি ম্যাটেরিয়াল কমপ্লিট করলাম। আচ্ছা, এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলুন, যদি কারো কোনো সংশয় আছে এখনো পর্যন্ত। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে একদম শেষে আমরা যেটা পড়লাম বিদ্যা এবং কৃত্য, তো সেখানে বিদ্যা যেটা সেখানে তো আকার, আর কৃত্য যেটা সেখানে আকার নেই, শুধু জফলা। তো সেক্ষেত্রে এই যখন আমরা এটা সংস্কৃততে উচ্চারণ করব বিদ্যা এবং কৃত্য, সেখানে পার্থক্যটা কি হবে? দেখুন, আমরা তখন প্রথমেই বলে দিয়েছি, স্বরবর্ণের প্রভাবে যখন জফলা যখন যুক্তাক্ষর হিসেবে থাকছে, তখন তো তার পরে কোনো না কোনো স্বরবর্ণ থাকবেই। সেটা অ হতে পারে, আ হতে পারে, ই হতে পারে, যা কিছু একার হতে পারে, যে কোনো স্বরবর্ণ থাকবেই। এমন তো হবে না যে জফলা দিয়ে শব্দটা শেষ হয়ে যাবে। মানে বিদ্যা শব্দে কি আছে, ব, ই, দ, জফলা, তারপরে আকার আছে। যেখানেই জফলা আছে সেখানে কিন্তু তারপরে কোনো না কোনো স্বরবর্ণ থাকবেই। জফলা দিয়ে শব্দটা শেষ হবে না, এটা সম্ভব না, তাই না? কারণ ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্বরবর্ণ সাহায্য ছাড়া হতেই পারে, স্বরবর্ণ থাকবেই। তো সেক্ষেত্রে জফলার পরে যে স্বরবর্ণ থাকবে তার প্রভাবে কি হয়, একেবারে জফলা বা ইয়কারে, জফলা বলতে ইয়কার, সংস্কৃত অন্তস্থ ইয়, ওটাই। তা অন্তস্থ ইয়কারের যে মানে একেবারে মূল যে স্বরূপ, মূল যে উচ্চারণ কি হয়, ইয়, এই উচ্চারণটা একেবারে অক্ষত থাকবে। যুক্তাক্ষর হিসেবে যখন থাকবে একেবারেই অক্ষত থাকবে, এমনটা হবে না। কেন হবে না? পরবর্তী স্বরবর্ণের প্রভাবে, মানে ইয়কারের পরে যুক্তাক্ষর হিসেবে যখন ইয়কার আছে, তারপরে যে স্বরবর্ণ থাকবে তার প্রভাবে মূল যে উচ্চারণ তার বিকৃতি হবেই, ঠিক আছে। তার বিকৃতিটা কেমন কি হবে ওটা আমাদের মাথায় রাখার প্রয়োজন নেই। আমরা মাথায় সবসময় এটা রেখে উচ্চারণ করবো যে ইয়কারের উচ্চারণটা কেমন হয়, ইয়া, এরকম। অন্তস্থ ইয়ার উচ্চারণটা ইয়া। এই আমি যুক্তাক্ষর হিসেবে যখন উচ্চারণ করবো তখন আমাদের এটাই থাকে, বিদ্যা, বিদ্যা। ইয়টা যেন আমি উচ্চারণ করতে চেষ্টা করছি, আমি ইয়া উচ্চারণ করার সময় যেন আমি ইনপুট হিসেবে ওটাই দিচ্ছি, এটা আমার মাথায় থাকবে। ইনপুট হিসেবে আমি ইয়টাকেই দিলাম, ওটা কতটা কি শোনাবে, ক্লিয়ারলি পুরোটা শোনালো কি না, ওটা শোনাবে না। কেন? পরবর্তী স্বরবর্ণের প্রভাবে চেঞ্জ হবে এটা। কিন্তু ইনপুট হিসেবে যেন আমি আমার মাথায় এটাই আছে যে আমি ওটাই দিচ্ছি, ইয়া এতটাই দিচ্ছি ওখানে, কিন্তু আউটপুটটা পুরোটা হয়তো না হতে পারে। কেন? পরবর্তী স্বরবর্ণের জন্য ওখানে ওটা পুরোটা শুনতে দেয় না, পুরোটা উচ্চারিত হতে দেয় না। পরবর্তী স্বরবর্ণ তার প্রভাবটা কি, পুরোপুরি ইয়া একেবারে মূল যে উচ্চারণ সেটাকে উচ্চারিত হতে দেয় না। কিন্তু মাথায় আমরা রাখবো ইয়া, এতটুকু মাথায় রেখে উচ্চারণ করলে যে স্বরবর্ণই থাকুক তার প্রভাবে যে বিকৃতিটা আসবে ওটাই ঠিক, ওটাই পারফেক্ট উচ্চারণ হবে। তখন তাহলে কেমন হবে দেখুন, যখন আমরা অকার আছে তখন কি বলছি, কৃত্য, কৃত্য। আর যখন আ আছে তখন কেমন বলছি, বিদ্যা। বাংলাতে আমরা কেমন করি, বিদ্যা, এরকম। মানে কেমন, মানে তার স্পেলিংটা ঠিক কিরকম হবে, বয় হর্ষি দয় দয় আকার, বিদ্যা, মানে দুটো দকার আকার, মানে একটা জফলার জায়গায় আমরা কি করছি, দকারই করছি, বিদ্যা, তাই না, দুটো দ করে দিচ্ছি। কিন্তু এখানে কেমন হবে, বিদ্যা। যখন উচ্চারণটা কেমন, ইয়া, তাহলে বিদ্যা, বিদ্যা, এরকম। আচ্ছা, তাহলে কি আমরা এরকম একটা সরলীকরণ করতে পারি যে বিদ্যা, তার মানে এটা আমি একটু দীর্ঘ করে বলছি কি, যেহেতু আকার আছে,
বুঝে গেছি। আকার থাকলে কি করতে হবে? দীর্ঘ করতে হবে। কৃত্য অকার আছে, আমরা ওটাই দেখেছি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের চ্যান্টিং এ, হ্রস্ব দীর্ঘ। অকার আছে মানে কৃত্য, আকার থাকলে দীর্ঘ করতেই হবে। বিদ্যা, ঠিক আছে। তো প্রথম সারি মিশনের যে অভ্যাসগুলো দেওয়া আছে প্রত্যেকে সেই রকম ভাবে প্রত্যেকটা অভ্যাস করবেন। এবং আপনাদেরকে এবারে একটু আরেকটা নতুন জিনিস আপনাদেরকে করতে হবে, ভয়েস রেকর্ডিং। ঠিক আছে, প্রত্যেককে এবারে নতুন করে শুরু করতে হবে। ওটা হোম টাস্ক যেগুলো আপনারা পাঠাবেন সেগুলো ভয়েস রেকর্ডিং করেই প্রত্যেকে গ্রুপে পাঠাবেন। এবং গ্রুপে কিভাবে পাঠাবেন? ভয়েস রেকর্ডিং তার সাথে নিজের নামটাও দিয়ে দেবেন। এবারে আপনারা চাইলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপেই ওখানে ভয়েস রেকর্ড করতে পারেন, মানে ভয়েস মেসেজ হিসেবে পাঠাতে পারেন। আর যদি কারো ক্ষেত্রে ওই রকম ভাবে অসুবিধা হয় এট এ টাইম এরকম করতে, তাহলে আপনারা নিজেদের মোবাইলে রেকর্ডিং করে পাঠাতে পারেন। কিন্তু অবশ্যই নিজের নামটা দিয়ে দেবেন, যেভাবেই পাঠান রেকর্ডিং এর নিচে নিজের নামটা দিয়ে দেবেন। তো আমাদেরকে এখানে কি রেকর্ডিং করে পাঠাতে হবে? যতগুলো এখন আমাদের অভ্যাস হয়েছে, কি কি অভ্যাস হয়েছে আমাদের, কতগুলো আমরা সমস্যা দেখেছি? 3টে, তাই তো? একটা প্রথম দেখেছি হচ্ছে অকার নিয়ে, দ্বিতীয়টা হচ্ছে হ্রস্ব দীর্ঘ, আর তৃতীয় হচ্ছে এই যে অক্ষরগুলো আছে মানে কয়েকটা পার্টিকুলার ব্যঞ্জন বর্ণ। তাহলে আপনারা প্রত্যেকে এই 3টে জিনিস, আচ্ছা 3টে জিনিস তো রেকর্ডিং করার দরকার নেই, মানে প্রথম অকারটা বাদ দিন, অকারটা আপনারা নিজেরা করতে পারেন। ঠিক আছে, যতটুকুই অংশ। কেমন করবেন? হরে রাম হরে কৃষ্ণ, ওটাকে আপনারা পারফেক্ট যেমনটা উচ্চারণ সংস্কৃত হবে, হরে রাম হরে কৃষ্ণ, এটা রেকর্ডিং করতে পারেন। এতটুকু রেকর্ড করবেন। ঠিক আছে, তাহলে প্রথম অভ্যাসের ক্ষেত্রে বা প্রথম সমস্যার ক্ষেত্রে আমি রেকর্ডিং হিসাবে এতটুকুই চাইছি, ওই অংশটুকু উচ্চারণ করবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে হ্রস্ব দীর্ঘ উচ্চারণের অভ্যাসটা করছেন, তার প্রুফ হিসাবে আপনারা কি দেবেন? একটা স্যাম্পল রেকর্ডিং করে পাঠাবেন, ক কা কি এই পুরোটা, যেমনটা উচ্চারণ অভ্যাস করতে বলেছি, হ্রস্ব হলে কম, দীর্ঘ হলে বেশি সময়, এইভাবে ওটা একটা রেকর্ড করবেন। মানে ওটা একটা আমাদের হোম টাস্ক থাকছে রেকর্ডিং এর ক্ষেত্রে। আর 3 নম্বর থাকছে হচ্ছে এই যে কয়েকটা ব্যঞ্জন বর্ণ বলা হয়েছে, 2টো স্টেপ বলা হয়েছে, এই 2টো স্টেপ আপনারা প্রত্যেকটা রেকর্ডিং করে পারেন একবার করে। রেকর্ডিং এ যেন একবার বেশি না থাকে। অভ্যাস আপনারা নিজেরা বাড়িতে অনেকবারই করবেন, করা উচিত, কিন্তু রেকর্ডিং এ একবার করেই থাকবে। কেমন ভাবে থাকবে? ক খ গ ঘ ঙ ক ঙ খ গ গ ঙ ঘ, নেক্সট চ, এইভাবে। তাহলে এই 3টে জিনিস হচ্ছে আপনারা রেকর্ডিং করে প্রত্যেকে গ্রুপে পাঠাবেন। অবশ্যই নাম থাকবে রেকর্ডিং এর নিচে, নিজের নামটা যেন অবশ্যই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের হোম টাস্ক থাকবে। আচ্ছা, তো আজকে যা কিছু আমরা পড়াশোনা করেছি এবং যা কিছু হোম টাস্ক দেওয়া হয়েছে, এই বিষয়ে কারো কোনো ডাউট আছে? ক্লিয়ার সবকিছু? হোম টাস্কটা স্যার আরেকবার বলবেন। আচ্ছা, হোম টাস্ক আমাদেরকে যে 3টে সমস্যার কথা বলা হয়েছে সেইগুলোই অভ্যাস করে পাঠাতে হবে। প্রথমটা কি? অকারের সমস্যা। বাংলাতে আমরা ওকার করি, তার জায়গায় অকার করতে হবে। তাহলে ওটা আমরা এভাবে করতে পারি। বাংলাতে আমরা এরকম বলি হরে রাম হরে কৃষ্ণ, তার জায়গায় সংস্কৃতে কি হবে? হরে রাম হরে কৃষ্ণ। ঠিক আছে, এইটুকু অংশই রেকর্ড করবেন, আর কিছু না। হরে রাম হরে কৃষ্ণ, এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য মানে ক কা কি কৌ পর্যন্ত, ওটা একটা রেকর্ডিং পাঠাবেন। একটা করে বলতে আপনি একসাথেই করবেন, আলাদা করে করার দরকার নেই, খুব ছোট কাজ তো, বেশি কাজ না। আর 3 নম্বর হচ্ছে এই ব্যঞ্জন বর্ণ যেগুলোর অভ্যাসের কথা বলা হয়েছে সেগুলো অভ্যাস করবেন। যেমন সিস্টেমেটিক্যালি যেটা বলা হয়েছে ওই 2টো স্টেপের প্রত্যেকটার রেকর্ডিং করে পাঠাবেন। মানে ক থেকে মানে মহাকার যে কটা অক্ষর বলা হয়েছে সেগুলো আমার এখানে লেখাও আছে, কোনগুলো অভ্যাস করবেন একবারে এখানে স্টেপ বাই স্টেপ দেখুন লেখাও আছে। অভ্যাসের এই যে অংশটা এটাও প্রত্যেকে পাঠাবেন একেবারে কোন পর্যন্ত? বর্গীয় বকার পর্যন্ত। ঠিক আছে, বর্গীয় ব অন্তস্থ ব এই পর্যন্ত। ঠিক আছে, বেশ। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করি। ওম শান্তি।
शांति शांति हरि ओम तत्सत् श्री রামকৃষ্ণার্পণমস্তু। বেশ, ঠিক আছে, তাহলে প্রত্যেকে হোম টাস্ক অবশ্যই দেবেন, ঠিক আছে? গ্রুপে তাহলে আপনারা হোম টাস্ক কবে পাঠাবেন? আমাদের ক্লাস থাকে বুধবার, আর হোম টাস্ক যা কিছু দেওয়া হবে যে কোনো প্রত্যেক ক্লাসে, সেগুলো আপনারা প্রত্যেকেই মঙ্গলবারের মধ্যে পাঠাবেন। স্যার নোটসটা যদি একটু স্যার এই পুরো নোটসটা যদি একবার পাঠিয়ে দেন খুব ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, আপনাদেরকে আমি হোম টাস্ক যেমনটা দিয়েছি তার একটা স্যাম্পল হিসেবে আমি একটা ভয়েস মেসেজ আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? ওটাকে ফলো করে আপনারা প্রত্যেকে হোম টাস্ক তৈরি করবেন। স্যার আমরা কি কোনো রকম স্টাডি মেটেরিয়াল কিছু পাবো? হ্যাঁ, এই স্টাডি মেটেরিয়ালগুলো আমাদেরকে শেয়ার করে দেওয়া হবে, গ্রুপে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা স্টাডি মেটেরিয়াল হিসেবে হচ্ছে এখানে পিডিএফ, মানে যেগুলো পিডিএফ এখানে আছে সেগুলো পাবেন, আর তার সাথে ভয়েস মেসেজও পাঠানো হবে। আর তাছাড়া এই যে ক্লাসগুলো আমাদের হচ্ছে, এই ক্লাসগুলো রেকর্ডিং হচ্ছে, তো এগুলো ইউটিউবে আপলোড করা হবে, আপনারা সেখান থেকেও চাইলে দেখতে পারেন। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। বেশ, ঠিক আছে, শুভরাত্রি সকলকে। শুভরাত্রি। দেখা হবে তাহলে। শুভরাত্রি স্যার। শুভরাত্রি।